বড় বয়সে, এবং তাদের হয়তো দেখা যায় বা আমাদের মধ্যে অ্যালার্জি প্রবলেমস, অ্যাজমার প্রবলেমস, দাদু দিদার মধ্যে প্রবলেমসগুলো আছে, এবং তাদের দেখা যায় ভবিষ্যতেও এগুলো চলতে থাকে। সুতরাং বাচ্চাদের অ্যাজমা হবে মানেই যে পরবর্তীকালে বড় বয়সেও অ্যাজমা থাকবে তার যেমন কোনো মানে নেই। আবার কিছু কিছু সংখ্যক বাচ্চা আছে যাদের এই প্রবলেমগুলো দীর্ঘস্থায়ী হয়। তার সলিউশন কিছু নেই, মানে কি এরকমভাবেই থাকতে হচ্ছে কেন? চলে যায়। আপনি যদি আমাকে একটুখানি বলেন যে ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতি কোন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পেশালি আমি যেহেতু পেডিয়াট্রিশিয়ান, বাচ্চাদের জন্য ইনহেলার নেওয়া সঠিক পদ্ধতি যদি ঠিকঠাক আমরা না জানি বা ঠিকঠাক পদ্ধতিতে না দিই, যতই আমি বলি যে ইনহেলার্স আর ভেরি সেফ, ইনহেলার্স আর ভেরি এফেক্টিভ, সেটা কিন্তু কাজের কাজ কিছু হবে না। স্পেশালি লেস দ্যান 5 ইয়ার্স চিলড্রেন, তাদের মধ্যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ইন্ডিয়ান পপুলেশনে একটা বড় জিনিস, এবং তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা একটা বড় কারণ। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার বিভিন্ন কারণ, মোস্ট কমনলি রক্তাল্পতা যেটা, সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমাদের দেশে। 6 মাস বয়সের পর থেকে টিপিক্যালি দুধ সমস্ত কিছু আপনার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট মেটাতে পারে না, তাই জন্য আমাকে সেমি সলিড খাওয়া দাওয়া শুরু করতে হবে। 2 বছর বয়সের পরে ইউজুয়ালি দুধ দিয়ে খুব একটা লাভ নেই। আমাদের ইন্ডিয়ান পপুলেশনে একটা দুধের প্রতি অবসেশন আছে যে দুধ যদি না খায় বাচ্চা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেরকম কিন্তু কিছু নয়। ইমিউনিটি বাড়ানোর জন্য বাচ্চাদেরকে কি আপনি অ্যাডভাইস দিতে বলেন প্যারেন্টসদেরকে? কোনো অ্যাডভাইস নেই। বাচ্চাটিকে বাইরে খেলতে দিন, ঘরবন্দি রাখবেন না, শোকসের মধ্যে ভরে রাখবো আমার বাচ্চার কোনো জ্বর সর্দি হবে না, এগুলো ভাববেন না। স্কুলে যেতে দিন। এই যে এই বাচ্চাদের বারবার জ্বর হচ্ছে, আপনার কাছে প্রচুর কোশ্চেন হয় যে সবচেয়ে কমনেস্ট কোয়েশ্চেন আমাদের। কি আপনার অ্যাডভাইস থাকে? এইটা আমাদের কাছেও একটা বিড়ম্বনাময় প্রশ্ন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বুঝতে হয় যে বাচ্চাটা কেন খাচ্ছে না। ছোট বাচ্চারা প্রথমে খাবারের কিন্তু সে টেস্ট দেখে না। আজকের এপিসোডটা আমি বলবো একেবারে প্যারেন্টসদের জন্য, মানে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, একেবারে 1 মাস বয়স থেকে 10 বছর বয়স, 10-12 বছর বয়স অবধি, তাদের জন্য এই এপিসোডটা। যারা প্যারেন্টস তারা একদম মনোযোগ দিয়ে এই এপিসোডটা শুনবেন। আমার মনে হয় আজকের যিনি অতিথি, ডক্টর শুভদীপ দাস, 15 বছরের এক্সপিরিয়েন্স, বাচ্চাদের নিয়ে উনি প্রচুর কাজ করছেন। আইসিইউ থেকে আরম্ভ করে সিনিয়র কনসালটেন্ট উনি। বাচ্চাদের অসুখ নিয়ে, বাচ্চাদের চিকিৎসা নিয়ে প্রচুর কথা এই এপিসোডে আলোচনা হয়েছে। কিভাবে নিজের বাচ্চাকে সুস্থ রাখবেন, কিভাবে নিজের বাচ্চাকে বিভিন্ন ফিভার থেকে, বিভিন্ন রকম ভাইরাস থেকে প্রোটেক্ট করবেন, অ্যাस्थমা নিয়ে প্রচুর কথা বলেছি আমরা। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমার মনে হয় প্রচুর ইনফরমেশন এই এপিসোড থেকে আপনারা পাবেন। আর যারা নতুন দেখছেন আমাদের এপিসোডগুলো, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিওগুলোকে দেখছেন, তাদেরকে বলবো প্লিজ ওয়েট করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন ফার্দার নোটিফিকেশন, ফার্দার ভিডিওর জন্য। তো চলুন শুরু করি। ডক্টর শুভদীপ দাস, ওয়েলকাম টু কথাও কানেকশন। থ্যাংক ইউ। কেমন আছেন? একদম ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের আমন্ত্রণ স্বীকার করার জন্য। প্লেজার। আহ, আজকে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে বাচ্চাদের নিয়ে। আপনি যেহেতু চাইল্ড এক্সপার্ট, বাচ্চাদের নিয়ে কাজ করেন, তো বেসিক্যালি আমরা আজকে বাচ্চাদের নিয়ে কথা বলবো। বাচ্চাদের সুস্থ কিভাবে রাখতে পারি, বাচ্চাদেরকে আরো ভালোভাবে কি করে রাখতে পারি। কারণ এখন যেই সময়টা চলছে সেই সময়টার মধ্যে এত পলিউশন, এত ডাস্ট, এত মানে এত কিছু রয়েছে, তার মধ্যে থেকে শিশুরা অলওয়েজ, আমি দেখি যে শিশুরা অলওয়েজ মানে ফ্রম বার্থ, মানে জন্মর পর থেকেই আমরা দেখি তাদেরকে কাছে ধরে থাকতে, কিছু কিছু শিশুকে মানে ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে। তো সেই সব জায়গাগুলো আমরা একটু নার্চার করব। আর আপনার এক্সপার্ট ওপিনিয়ন আমরা শুনবো। আর প্রথম কথা, শিশুদেরকে সুস্থ রাখতে গেলে বেসিক্যালি যেই প্রবলেমগুলো জেনারেলি হয় শিশুদেরকে,
সেইগুলো কি কি হতে পারে? আপনার কাছে কি কি প্রবলেম নিয়ে বেসিক্যালি সবাই আসে? হুম। দেখুন, এই কোয়েশ্চেনটি যেটা আপনি করলেন সেটা খুব ব্রড টপিক, হ্যাঁ? মানে শিশুদের কি, কি প্রবলেম হতে পারে? যদি আমি বলি সে তো শিশুর একটি অ্যাকিউট প্রবলেম হতে পারে। সে বিভিন্ন অ্যাকিউটলি সে জ্বর নিয়ে আসতে পারে, সে ডায়রিয়া নিয়ে আসতে পারে, সর্দি-কাশি নিয়ে আসতে পারে। আবার অনেক সময় আপনি যেটা ১ম এ বললেন না, এখন আমাদের চারিদিকে পরিবেশটা খুব একটা আগের মতো সুস্থ নেই। এত পলিউশন বেড়ে গেছে, ধুলোবালি, এত চারিদিকে অ্যালার্জেনস এগুলো বেড়ে গেছে। যার জন্যে এখন আমরা প্রচুর ক্রনিক প্রবলেমেরও সম্মুখীন হই। তো বাবা-মারা প্রায়শই নিয়ে আসেন। ক্রনিক প্রবলেম মানে কি? যে প্রবলেমগুলো প্রায় কয়েক মাস ধরে, টিপিক্যালি ধরুন ৩ মাস বা তার বেশি ধরে স্থায়ী। তো আমরা যেমন এককালে অ্যাকিউট প্রবলেম নিয়ে প্রচুর ডিল করতাম। কিন্তু যত দিন যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ক্রনিক ডিজিজ যেগুলোকে আমরা বলি, সেইগুলোর প্রেজেন্টেশন আমাদের কাছে খুব বেড়ে যাচ্ছে। যেমন ক্রনিক ডিজিজের মধ্যে টিপিক্যালি কি, কি হতে পারে? অ্যাজমা। এখন বাবা-মারা শুনে মনে করে অ্যাজমা, অ্যাজমা তো এগুলো আমরা মনে বরাবর ভেবে এসেছি বুড়ো হাবড়াদের রোগ, সত্যি কথা বলতে। কিন্তু অ্যাজমা একদম বাচ্চাদের হয় এবং সেইগুলো এখন হচ্ছে কিছু জেনেটিক প্রিডিসপোজিশন অতি অবশ্যই আছে। বাড়িতে বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমা এরা যদি অ্যাজমাতে ভোগেন, কোনো যদি অ্যালার্জিক প্রবলেমে ভোগেন, বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে আমাদের ফুড হ্যাবিটস, পলিউশন, ভাইরাল ইনফেকশনস এগুলোর জন্যে। তারপরে শিশুদের ডায়াবেটিস, এটাও একটি ক্রনিক প্রবলেম। শিশুদের ডায়াবেটিস কি করে হতে পারে? শিশুদের ডায়াবেটিস হয়, এটাও যখন আমি বাবা-মার সাথে ডিসকাশনে যাই, একটি ধরুন বাচ্চা সে ডায়াবেটিসে আক্রান্ত এবং বাবা-মার কাছে যখন ১ম আমরা ডিসক্লোজ করছি যে বাচ্চাটি ডায়াবেটিসে সাফার করছে, বাবা-মার কাছে এটা একটা শক যে সবাই মনে করি আমরা ডায়াবেটিস তো বড়দের রোগ। ডায়াবেটিস বড়দের না, বুড়োদের রোগ। হ্যাঁ? সেইখানে একটি শিশু কিভাবে ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে? এবং বড়দের মতোই ডায়াবেটিসটা আপনাকে বলে রাখি যে শিশুদের ক্ষেত্রে ডায়াগনোজ করাটা খুব মুশকিল। শিশুরা প্রেজেন্ট করে না এভাবে। শিশুরা যে নিয়ে প্রেজেন্ট করে অনেক সময় এমার্জেন্সিতে আসে। আমরা যেহেতু আইসিইউ ফিজিশিয়ান, আমি একটি হসপিটালে আইসিইউর সিনিয়র কনসালটেন্ট। সুতরাং শিশুরা ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট কিভাবে করে? শিশুদের তাতে শরীরে রক্তে অ্যাসিডের মাত্রা খুব বেশি বেড়ে যায়। সেটি একটি এমার্জেন্সি সিচুয়েশন। আমরা তাকে বলি লাইফ থ্রেটনিং সিচুয়েশন। আমরা তাকে বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তো সেইগুলো প্রেজেন্টেশন যেরকম, সেইভাবে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা গেল বাচ্চাটি অ্যাকচুয়ালি ডায়াবেটিসে আক্রান্ত। আজকেই আমার আন্ডারে একটি বাচ্চা ভর্তি হয়েছে সকালে, যে ডায়াবেটিস নিয়ে আক্রান্ত এবং যার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আছে। সুতরাং ডায়াবেটিস একটি ক্রনিক প্রবলেম এবং এইগুলো তো দীর্ঘস্থায়ী রোগ, না? তার সাথে কিছু হার্ট জনিত সমস্যা, আ ওবেসিটি যেগুলো আজকালকার দিনে লাইফস্টাইলের জন্য খুব বেশি বেড়ে যাচ্ছে। আমাদের ফুড হ্যাবিটস, জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, হ্যাঁ? এই KFC, McDonald's সবারই খেতে ভালো লাগে, আমারও খেতে ভালো লাগে। কিন্তু বাচ্চাদের মধ্যে বাবা-মারা এখন প্রায়শই নিয়ে আসেন যে, "ডাক্তারবাবু আমার বাচ্চা তো বাড়ির খাবার-দাবার খেতে ভালোবাসে না, কিন্তু ওই ভাজাভুজি সব খায়।" হ্যাঁ? তো এইগুলো থেকে প্রচুর নট অনলি ওবেসিটি, এগুলো থেকে যেগুলো আমি বললাম অ্যাজমা বা আরো বেশি অ্যালার্জিক প্রবলেমস এগুলো হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এপিলেপসি যেমন আমরা বলি মৃগী রোগ, এগুলো ক্রনিক প্রবলেম। এগুলো তো চট করে সারবে না, এগুলো থাকবে। এগুলোকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। সুতরাং আমি যেমন বললাম, আপনার প্রশ্ন যদি হয় কি রোগ নিয়ে শিশুরা প্রেজেন্ট করে? আমরা একটি অ্যাকিউট সিচুয়েশন এর কথা বলব। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া। আবার তার সাথে এইসব ক্রনিক প্রবলেমস গুলোর কথাও আমাদের মাথায় রাখতে হয়। আচ্ছা, আর আর ডাক্তারবাবু, শিশুদের মধ্যে অ্যাস্থমার কথা আপনি বললেন। আ অ্যাস্থমাটা বেসিক্যালি আমি আমার ঠাকুরদাদাকে দেখেছি। হুম। প্রচন্ড কষ্ট পায়। মানে কাশতে কাফ উঠতে শ্বাস নিতে পারে না। বাচ্চাদের মধ্যেও অ্যাস্থমাটা কি সাধারণ লক্ষণ? আজকালকার দিনে হয় অ্যাজমা এবং আমাদের একসময় অ্যাওয়ারনেস এর অভাব ছিল, জ্ঞানের অভাব ছিল। কিন্তু এখন আমরা জানি বাচ্চাদের মধ্যে অ্যাজমা হয়। এককালে সঠিক ওষুধপত্রেরও অভাব ছিল। যদি আমরা স্ট্যাটিস্টিক্স ধরি, তাহলে স্ট্যাটিস্টিক্স মতে প্রায় ১০ থেকে ১৭% বাচ্চা, মানে আমি যদি ১০০ টা বাচ্চা দেখি দিনে, ১০ থেকে ১৭ জন বাচ্চা এই অ্যাজমা বা তার রিলেটেড সিম্পটমস নিয়ে প্রেজেন্ট করে। কত বা বছরের মধ্যে কত বছর থেকে? দেখুন, এটা ডিপেন্ড করে। এইটা এখন অ্যাজমা আমরা বলি বিভিন্ন ফেনোটাইপস। ফেনোটাইপস মানে কি? অ্যাজমাগুলো কি প্রকারে ঠিক কোন বয়সে প্রেজেন্ট করছে। কিছু ফেনোটাইপ আছে অ্যাজমার খুব কম বয়সে প্রেজেন্ট করে, ১ বছরেরও আগে, এবং সেইগুলো একটু বেশি দিন ভোগায়। আবার টিপিক্যালি আমরা যেগুলোকে বলি প্রি-স্কুল উইজ, উইজ কথাটার মানে হলো শোঁ করে একটা মিউজিক্যাল সাউন্ড, এবং অ্যাজমার সাথেই এই উইজ কথাটা বারবার আসে। কেননা অ্যাজমাতে আমরা কি হয়, অ্যাজমাতে আমাদের শ্বাসনালীগুলো
এই ইনফ্লামেশনের কারণে, ধুলোবালি, পলিউশন, ভাইরাল ইনফেকশনস এগুলোর কারণে ছোট হয়ে যায়। তো আপনি ভাবুন একটা স্ট্র, একটা জলের স্ট্র, সেই স্ট্রটা দিয়ে আপনি হাওয়া নেওয়ার এবং হাওয়া ছাড়ার চেষ্টা করছেন। যদি স্ট্রটা খুব সরু হয় তাহলে আমরা একটা শোঁ শোঁ করে আওয়াজ শুনতে পাবো। যদি স্ট্রটা মোটা হয় অত কিন্তু আমাদের অসুবিধা হবে না, হাওয়া নিতেও অসুবিধা হবে না, ছাড়তেও অসুবিধা হবে না, শোঁ শোঁ করে আওয়াজটাও হবে না। তো টিপিক্যালি অ্যাজমাতে এই শ্বাসনালীগুলো আমাদের যে শরীরের মধ্যে, লাংসের মধ্যে কোটি কোটি শ্বাসনালী, সেগুলো সরু হয়ে যায়। তার জন্যে বাইরে থেকে একটি আওয়াজ শোনা যায়, অ্যাজমা যদি খুব বাড়াবাড়ি হয় তখন আমরা স্টেথোস্কোপ নল না বসিয়ে শুনতে পাই, তাকে বলা হয় ভিজ। তাই জন্য অ্যাজমার কথাটার সাথে, অ্যাজমা টার্মটার সাথে ভিজ কথাটা খুব যায়। তো প্রি স্কুল উইজ, এই সবসময় যে অ্যাজমা হবে তার কোনো মানে নেই, কিন্তু প্রি স্কুল উইজ কোনো সময় সেগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে 1 থেকে 2 বছর বয়সে, এবং তারপরে দেখা যায় 7-8 বছর বয়স অবধি চললো। আবার কারুর একটু প্রেজেন্টেশনটা হয় একটু বড় বয়সে, এবং তাদের হয়তো দেখা যায় বাবা মাদের মধ্যে অ্যালার্জি প্রবলেমস, অ্যাজমার প্রবলেমস, দাদু দিদার মধ্যে প্রবলেমসগুলো আছে, এবং তাদের দেখা যায় ভবিষ্যতেও এগুলো চলতে থাকে। সুতরাং বাচ্চাদের অ্যাজমা হবে মানেই যে বড় পরবর্তীকালে বড় বয়সেও অ্যাজমা থাকবে তার যেমন কোনো মানে নেই। আবার কিছু কিছু সংখ্যক বাচ্চা আছে যাদের এই প্রবলেমগুলো দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ? সুতরাং অ্যাজমা জিনিসটা বাচ্চাদের একদম হয়। কেউ সেখান থেকে বেরিয়ে আসে, অনেকেই আমি বলব সেখান থেকে বেরিয়ে আসে। আবার কেউ সেই প্রবলেমগুলো নিয়েই সারা জীবন থেকে থাকতে হবে। এর কোনো সলিউশন নেই? মানে সারা জীবন যে বাচ্চাটা হুম। প্রবলেমটা নিয়ে রয়েছে, তার সলিউশন কিছু নেই? মানে তাকে একদম। কি এরকমভাবেই থাকতে হচ্ছে কেন? মানে না, একদম সলিউশন আছে। আম দেখুন, আমি যেরকম বললাম, এটা একটা অ্যালার্জি প্রবলেম। ঠিক আছে? তো অ্যালার্জি যদি আপনি আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর ওয়েবসাইটে যান, তাহলে WHO এর ওয়েবসাইটে অ্যালার্জি সম্বন্ধে বড় করে লেখা আছে, অ্যালার্জি ক্যানট বি কিওরড। হ্যাঁ? তো এতে কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। ইট ক্যানট বি কিওরড, বাট ইট ক্যান বি কন্ট্রোলড। হুম? তো অ্যালার্জিকে যদি ঠিকঠাক চিকিৎসা করা যায়, সেটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। এবং আমি কি বললাম, বেশিরভাগ এই বাচ্চাগুলো যারা ছোটবেলায় এরকম সিম্পটমস নিয়ে প্রেজেন্ট করে, তারা কিন্তু আস্তে বয়সের সাথে 5-6 বছর বা 7-8 বছর বয়সে গিয়ে দে উইল আউটগ্রো দেয়ার প্রবলেম। তাদের এই প্রবলেমগুলো আস্তে সেখান থেকে সে বেরিয়ে আসে। সুতরাং সেই বয়সটা অবধি, যখন সে সিজন চেঞ্জের সময় হঠাৎ করে এই অ্যাকিউট অ্যাটাকগুলো নিয়ে প্রেজেন্ট করছে, আমরা যদি সাপোর্ট করতে পারি ওষুধপত্র দিয়ে, তাহলে কিন্তু বাচ্চাটি ভালো থাকবে। এবং বাচ্চাটি আস্তে বয়সের সাথে স্বাভাবিক কালের নিয়মেই বা নেচারের নিয়মেই সে তো ঠিক হয়ে যাবে। কোনো সংখ্যক বাচ্চা রিয়ারলি তারা তো সেই প্রবলেম নিয়ে থাকবে। তখন তো আমাদের ইনহেলার, লং টার্মস এইগুলো তো করতেই হবে। সুতরাং আমাদের সাপোর্ট করতে হয়। এবারে কি সাপোর্ট করা যেতে পারে? আজকালকার দিনে সবথেকে এফেক্টিভ ফর্ম অফ সাপোর্ট হচ্ছে ইনহেলার। হ্যাঁ? তো সেই ইনহেলার বাচ্চাদের দিতে হয়। ইনহেলার নিয়ে আমার প্রচুর কোয়েশ্চেন আছে। অবশ্যই। ইনহেলার ইজ এ সেফ? এগুলো মিথ, মানে আমি প্রচুর শুনেছি। কারণ আমি আপনাকে ১ম এই বললাম যে ঠাকুরদাদার অ্যাস্তমা ছিল। সামহাউ আমারও কিছুদিন ছিল। তো কিভাবে কমেছে সেটা পরের ব্যাপার, আমি আসছি। কিন্তু আ আমি ঠাকুরদাদাকে দেখতাম, উনি ইনহেলার নিতেন। খুব কষ্ট হতো যখন ইনহেলার নিত, এবং সারা জীবন নিয়ে এসছেন। তো আমার কথা হচ্ছে, যারা ইনহেলার নেয়, তারা কি সারা জীবন ওই ইনহেলারটা নিয়েই যেতে হবে? আর ইনহেলার কি সেফ নাকি না সেই সিচুয়েশনটা কন্ট্রোল করার আ একটা মেডিসিন? আচ্ছা, আপনার ১ম প্রশ্নটায় আসি যে ইনহেলার কি আমাকে সারা জীবন নিয়েই যেতে হবে? তো আমি যেরকম বললাম, বাচ্চাদের যে অ্যাজমাগুলো, চাইল্ডহুড অ্যাজমা বা আমরা বলি প্রি-স্কুল বিজ, এইগুলো বেশিরভাগ সময় সেগুলো কিন্তু বয়সের সাথে কমে যায়। তাই জন্য যদি আমি ইনহেলার দিইও, সহজ আনসার হচ্ছে যে না, বাচ্চাটার যখন এই প্রবলেমটা সমাধান হয়ে গেছে, সে যখন কালের নিয়মে আস্তে অ্যাজমা থেকে বেরিয়ে এসছে, তখন কিন্তু তার আর ইনহেলার লাগছে না। সুতরাং ইনহেলার নেওয়া মানেই যে সারা জীবন নিয়ে যেতে হবে, বাচ্চাদের অ্যাজমার ক্ষেত্রে সেরকম নয়। বড়দের হতে পারে। বড়দের অ্যাজমাটা দীর্ঘস্থায়ী। সুতরাং বড়দের অ্যাজমার ক্ষেত্রে আমি কি বললাম? অ্যাজমা ক্যানট বি কিওরড অর অ্যালার্জি ক্যানট বি কিওরড। তো আমি যদি ঘুরিয়ে এইভাবে বলি, আমাদের সাধারণ মানুষের মধ্যে ধারণা কি? যে আমি ইনহেলার নিলাম এবং আমি দেখতে পাচ্ছি ইনহেলারের ওপর আমি সারা জীবন থেকে যাচ্ছি। কিন্তু যদি আমি এটা বলি যে আপনার অ্যালার্জি বা আবার আপনার অ্যাজমা, ওইটা আপনার সাথে সারা জীবন আছে। তো সেটাকে কন্ট্রোলে রাখতে আপনাকে ইনহেলার দিতে হচ্ছে। আচ্ছা, আপনি ভাবুন তো, যার ব্লাড প্রেশার আছে, যার ব্লাড প্রেশার হাই, ব্লাড প্রেশারটা কম রাখার জন্যে ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেন। হ্যাঁ? এইবারে তার মানে কি এই যে আমি ওষুধ খাচ্ছি, তাই জন্যে আমার ব্লাড প্রেশারটা সারছে না। বরঞ্চ আপনার ব্লাড প্রেশারটা হাই, সেইটা কন্ট্রোলে রাখার জন্য তো আপনাকে সারা জীবন ওষুধ খেতে হচ্ছে।
তাই না? সুতরাং ইনহেলার আছে মানে ইনহেলার ছাড়ানো যাচ্ছে না তা না। আপনার অ্যালার্জি বা অ্যাজমার সমস্যাটা আপনার আছে, যেটাকে আমি বলছি ডাক্তার হিসেবে আমি কিওর করতে পারি না। আমি একদম উপড়ে দিতে পারি না জিনিসটাকে, একদম শিকড় থেকে। কিন্তু আমি ওটাকে কন্ট্রোলে রাখতে পারি। তাই আমি ইনহেলার দিচ্ছি। এবারে আপনার যে হার্ট আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ, অ্যাবসলিউটলি ইটস আ হার্ড ট্রুথ। কিন্তু আপনার আরেকটা যে প্রশ্ন ছিল, আর ইনহেলার সেফ? ইনহেলার্স আর অ্যাবসলিউটলি সেফ, একদম সেফ ইনহেলার। বরঞ্চ আমরা ইনহেলার না দিয়ে, আগেকার দিনে ইনহেলার ছিল না, বিভিন্ন ওষুধের পারমুটেশন কম্বিনেশন করা হতো। ওই ওষুধের বরঞ্চ সাইড এফেক্টগুলো কিন্তু অনেক বেশি। কেন বেশি আপনি ভাবুন। আজকে আমি একটা সিরাপ দিলাম, এবার সেই সিরাপকে আমি চাইছি অ্যাজমা অর্থাৎ আমার ফুসফুসে কাজ করতে। তো সে কিভাবে কাজ করবে? সে আপনার সিরাপটা যখন আপনি খাচ্ছেন, ওষুধটা খাচ্ছেন, আপনার পেটে যাবে, আপনার রক্তে অ্যাবজর্বড হবে। তারপরে সেই রক্তের মাধ্যমে সে যে শুধু ফুসফুসে পৌঁছচ্ছে তা নয় কিন্তু, সে গোটা শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে। সুতরাং তার এফেক্ট শুধুমাত্র ফুসফুসে না, তার সাইড এফেক্ট বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ? সুতরাং ইনহেলার কিন্তু টার্গেটেড থেরাপি। সুতরাং ইনহেলার, কাজটা কি? দেখুন, ইনহেলার বিভিন্ন ফর্মে হয়। ইনহেলার কিছু, কিছু আমরা অ্যাকিউট ইনহেলার দিই, যেগুলো আমরা বলি ব্রঙ্কোডাইলেটর। তো অ্যাজমায় আমি কি বললাম? অ্যাজমায় আমাদের শ্বাসনালীগুলো ছোট হয়ে যাচ্ছে। মানে আমাদের ব্রঙ্কিওলস, আমরা ডাক্তারি ভাষায় বলি ব্রঙ্কিওলস বা এয়ারওয়েজ গুলো ন্যারো হয়ে যাচ্ছে, কনস্ট্রিক্ট করে যাচ্ছে। তো আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সেইগুলোকে ডাইলেট করা। হ্যাঁ? তো কিছু, কিছু ব্রঙ্কোডাইলেটর আমরা দিই, যেগুলোর মেইন কাজ হলো শ্বাসনালীতে গেল, সেই শ্বাসনালীগুলোকে সে সাইজে বড় করলো, আমার শ্বাস নিতে অসুবিধা হলো। ইনস্ট্যান্ট হয়। ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট। যদি আমার ডায়াগনোসিস একদম সঠিক হয় যে এটি অ্যাজমা, তাহলে এই ব্রঙ্কোডাইলেটরগুলো দিলে ইনস্ট্যান্ট রিলিফ হবে। বা হয়তো কিছু টাইম লাগতে পারে, কিন্তু মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে রিলিফ হবে। আবার তার সাথে আমি কি বললাম? অ্যাজমা ইজ আ ক্রনিক ডিজিজ। তাই জন্যে এই অ্যাটাকসগুলো যাতে বারবার না হয়, এই ইনফ্লামেশন যাতে বারবার না হয়, এর জন্য আমরা কিছু ইনহেলারের মাধ্যমেই ব্রঙ্কোডাইলেটর ছাড়াও কিছু কন্ট্রোলার মেডিকেশন দিই। এইগুলো দেওয়ার উদ্দেশ্য কি? যাতে এই অ্যাটাকগুলো বারবার না হয়। এবং কোনো, কোনো সময় তাও আমি এই কন্ট্রোলার মেডিকেশন দিলেও অ্যাভয়েড করা যাবে না। যখন ধরুন এখন আপনাদের খুব একটা ইনফ্লুয়েঞ্জার চারিদিকে প্রকোপ চলছে। সব ঘরে, ঘরেই জ্বর, সর্দি, কাশি, ভাইরাল ইনফেকশন চলছে। তো এখন এই ইনফেকশনগুলো তো আমি অ্যাভয়েড করতে পারবো না। যতই কন্ট্রোলার মেডিকেশন দিই, যে বাচ্চা অ্যাজমাটিক সেও প্রোন, একটুখানি তার শ্বাসকষ্ট হবে, বুকে ইনফেকশন হবে। সেই অ্যাকিউট পিরিয়ডটার জন্যে তখন আমার কাছে এই ব্রঙ্কোডাইলেটর। সুতরাং এই ২ ধরনের টিপিক্যালি আমরা ইনহেলার ইউজ করে থাকি। কোন কোন কত বছর বয়স থেকে বেসিক্যালি আমি যদি বলি ইনহেলার নেওয়াটা বাচ্চাদের জন্য নিরাপদ? একদম ছোট বয়স থেকে, একদম ছোট মানে ইনফ্যান্টস, লেস দ্যান 1 ইয়ার যারা, সেই লেস দ্যান 1 ইয়ারকেও যদি সঠিক ডাক্তারি তত্ত্বাবধানে ইনহেলার দেওয়া যায়, একদম সেফ, কোনো অসুবিধা নেই। ঠিকঠাক ডোজে দিতে হবে, ডাক্তারি তত্ত্বাবধানে দিতে হবে এবং ঠিকঠাকভাবে দিতে হবে। আচ্ছা, আমি প্রচুর লোককে দেখেছি ইনহেলার নেওয়ার সময় অনেক রকম ভাবে নেয়। কেউ উপর দিয়ে নেয়, কেউ নিচের থেকে নেয়, কেউ পাখার থেকে দূরে দিয়ে চলে যায়। আপনি যদি আমাকে একটুখানি বলেন যে ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতি কোনটা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পেশালি আমি যেহেতু পেডিয়াট্রিশিয়ান, বাচ্চাদের জন্য ইনহেলার নেওয়া সঠিক পদ্ধতি যদি ঠিকঠাক আমরা না জানি বা ঠিকঠাক পদ্ধতিতে না দিই, যতই আমি বলি যে ইনহেলার্স আর ভেরি সেফ, ইনহেলার্স আর ভেরি এফেক্টিভ, সেটা কিন্তু কাজের কাজ কিছু হবে না। হুম? তো বাচ্চারা ইনহেলার দেওয়ার উদ্দেশ্যটা কি আপনি দেখবেন, বড়দের আমরা কি করি? বড়রা যখন আমরা ইনহেলার নিচ্ছি, ইনহেলারটি আমরা মুখের মধ্যে ঢুকিয়ে একটা পাম্প নিলাম এবং আমরা পেশেন্টকে বলবো, আপনি যেই পাম্পটা নিচ্ছেন, একটা স্প্রে যেই করলেন, সঙ্গে, সঙ্গে আপনি জোরে একটি টানুন, শ্বাসটা টানুন। তো এইটা রিকোয়ার্স আ লট অফ কোঅর্ডিনেশন, লট অফ কোঅর্ডিনেশন। আপনি বুঝতে পারছেন, একটা পাম্প দিচ্ছেন, সঙ্গে, সঙ্গে আপনি একই সাথে মুখের মধ্যে টেনে নিচ্ছেন। তো এই কোঅর্ডিনেশনটা বড়রাই সবসময় বুঝতে পারে না, তো একটু শিশু কি করে বুঝবে? কিন্তু শিশুকে তো আমাকে দিতে হবে ইনহেলার। তো সেইটা দেওয়ার পদ্ধতি কি? আমরা কিছু যন্ত্র ইউজ করি, তাকে বলা হয় স্পেসার। এবার সেই স্পেসারটা কি বস্তু? স্পেসারটা একটি চোঙার মতো বস্তু, এবং সেই চোঙার মতো বস্তুটির একদিকে আমরা ইনহেলারটা লাগিয়ে দিই, আরেক দিকে থাকে একটি মাস্ক। বা বড় বাচ্চাতে মাস্কের দরকার নেই, সে ডিরেক্টলি স্পেসারের আরেকটি দিক নিজের মুখে নিতে পারে। আমি একটা স্প্রে করলাম এবং সে খুব আরামসে কমফোর্টেবলি ধীরে, ধীরে সেই স্পেসারের থ্রু দিয়ে, হয় মাস্ক বা এদিকে হয়তো মাউথপিসটা আছে তার থ্রু দিয়ে আস্তে, আস্তে নিঃশ্বাস নিল। বাবা-মা কি করছে? ১ থেকে ২০ সেকেন্ড বা ১ থেকে ৩০ সেকেন্ড ওইটিকে রাখছে। যদি এইভাবে করা যায়, তাহলে কিন্তু ইনহেলার সঠিকভাবে দেওয়া হয় এবং এটাই আমরা বাচ্চাদের করে থাকি। তো এই স্পেসার জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছোট বাচ্চাদের জন্যে, এবং যারা একটু বয়স্ক মানুষ, ৬০ বছরের ওপরে,
এই যে আমি বললাম ইনহেলারে একটা পাম্প নেব আমরা এবং জোরে একটি টানবো, এই কোঅর্ডিনেশনটাও কিন্তু যখন বয়স বাড়ছে, লাংসের ক্যাপাসিটি কমছে, তখন কিন্তু মানুষ সাধারণত পারে না। তাই জন্য বয়স্ক মানুষের ক্ষেত্রেও আমরা এই স্পেসার প্রেসক্রাইব করে থাকি এবং বাচ্চাদের ক্ষেত্রে তো বটেই। সুতরাং বাচ্চাদের আমি অনেক বাবা মাকে দেখেছি। পরশুদিনই আমার চেম্বারে একজন বাবা এসেছিলেন এবং এসে আমাকে ডেসক্রাইব করলেন যে ডাক্তারবাবু, আমি তো জানি ছোটবেলা থেকে আমার বাচ্চাটি অ্যাজমা আছে, আগের ডাক্তারবাবু আমাকে ইনহেলার প্রেসক্রাইব করেছিলেন, তো এখন আবার কাশি সর্দি হয়েছে, আমি অলরেডি কিন্তু ইনহেলারটা শুরু করে দিয়েছি। তো আমি সবসময় জিজ্ঞেস করি, ইনহেলার শুরু করেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি কি পদ্ধতি শুরু করেছেন? বাচ্চাটির 6 বছর বয়স। উনি আমাকে বললেন, না না, আমার বাচ্চা কিন্তু খুব ভালো করে এখন আর স্পেশাল লাগে না, মুখ দিয়ে নিতে পারে। বললাম, এটা সম্ভব না। আপনার মনে হচ্ছে যে আপনার বাচ্চাটি হয়তো আপনি প্রেস করছেন, একবার টেনে নিচ্ছে, কিন্তু ওর সেই টানার মতো অত ফোর্স নেই। সুতরাং ওর একটা বড় অ্যামাউন্টের ড্রাগ কিন্তু ওর মুখের মধ্যে রয়ে যাচ্ছে, যাওয়ার উদ্দেশ্য তো ওর লাংসে, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, সুতরাং আপনার বাইরে থেকে হয়তো মনে হচ্ছে যে এই ঘটনাটি ঘটছে, কিন্তু একটা বড় পরিমাণের ড্রাগ সেটা কিন্তু বাচ্চাটার মুখের মধ্যে থেকে যাচ্ছে। এর থেকে ভালো আপনি সিরাপ খাওয়ান, আপনি ভুল পদ্ধতিতে ইনহেলার দেবেন না। কাজ মানে যেটার জন্য ইনহেলার দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে না, ইনহেলারের সঙ্গে সঙ্গে আরেকটা মেশিনও রয়েছে, সেটা হচ্ছে নেবুলাইজার। কি ডিফারেন্ট আর কি দুজনে কি কাজ করে? দেখুন, যে ওষুধটা নেবুলাইজারে দেওয়া হয়, যে ওষুধটা ইনহেলারে দেওয়া হয়, ইউজুয়ালি একই ওষুধ। নেবুলাইজারে করেও আমরা ওই যে ব্রঙ্কোডাইলেটার ওষুধটি বললাম সেটাও আমরা দিতে পারি, আবার যে কন্ট্রোলার মেডিকেশনগুলো বললাম সেটাও আমরা দিতে পারি। নেবুলাইজার আপনি টিপিক্যালি দেখবেন একটি বড় যন্ত্র, সেই যন্ত্রে একটি অক্সিজেন মাস্কের মতো বস্তু লাগানো, একটি নল দিয়ে এক সাইডে আর অন্য সাইডে একটি মাস্ক, এবং সেই মাস্কের সাথে একটা চেম্বার আছে যাকে আমরা বলি নেবুলাইজার চেম্বার। সেই চেম্বারের মধ্যে আপনি লিকুইড ফর্মে ওষুধটি দিলেন এবং নেবুলাইজার কি করে, ওর মধ্যে একটা কম্প্রেসার আছে। তো সেই কম্প্রেসার দিয়ে খুব জোরে হাওয়া গিয়ে ওই যে লিকুইড ওষুধটা, সেই লিকুইড ওষুধটাকে একটা ধোঁয়া মতো তৈরি করে, মিস্ট তৈরি করে। আপনি দেখবেন যে নেবুলাইজারের মাধ্যমে, নেবুলাইজারের যে মাস্ক, তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া যাচ্ছে এবং রোগীর মুখে সেই ধোঁয়া ঢুকছে। কতগুলো এখানে জিনিস বোঝার আছে। এক হচ্ছে যে নেবুলাইজারটায় যতটা পরিমাণে আমার মনে হয় যে অতটা ধোঁয়া উঠছে, অত পরিমাণে কিন্তু পেশেন্টের মধ্যে যায় না। আমাদের এটা জানতে হবে যে ইনহেলার যদি সঠিক পদ্ধতিতে দেওয়া যায়, তাহলে ইনহেলারে যে আমরা ওষুধটি দিচ্ছি তার অনেকটা পোর্শন অ্যাকচুয়ালি লাংসের মধ্যে যায়। প্রায় আমি যদি বলি 15 থেকে 20% ওষুধ লাংসের মধ্যে যাচ্ছে। নেবুলাইজারে কিন্তু যতই এই ধোঁয়ার মতো দেখতে হোক, সেইটা কিন্তু 5%-এর বেশি ওই ওষুধটা ভেতরে যাচ্ছে না। আচ্ছা। হ্যাঁ, সুতরাং ওষুধটার অনেকটা বেশি ওয়েস্টেজ হচ্ছে। 2 হচ্ছে যে আপনার দিতে অনেকক্ষণ সময় লাগে। দিতে সময় মানে টিপিক্যালি প্রায় 8 থেকে 10 মিনিট একটা ওষুধকে নেবুলাইজ করতে লাগে। এখন যদিও কিছু কিছু ফর্ম অফ নেবুলাইজার বেরিয়েছে, আমরা বলি মেশ নেবুলাইজার, যেগুলো আরো উন্নত। কিন্তু টিপিক্যাল যে নেবুলাইজারগুলো, সেইগুলোতে 8 থেকে 10 মিনিট লাগে। একটা বাচ্চা যে ধৈর্য ধরে বসে থাকবে অতক্ষণ, তা নয়। 3 নাম্বার হচ্ছে বাচ্চারা অনেক সময় ওই নেবুলাইজার দেখলে বেশ ক্লস্ট্রোফোবিক হয়ে যায়। ওই মাস্ক কি একটা পরা থাকবে বাচ্চার নাকে, সে কিন্তু চেঁচামেচি করে, আমরা বহু সময় দেখি নেবুলাইজ করা যাচ্ছে না, বাবা মারা তিতিবিরক্ত। অ্যাট দ্য সেম টাইম ইনহেলার দেওয়া বাচ্চাদের মুশকিল, কিন্তু ইউজুয়ালি দেখা যায় 2 থেকে 3 বার পরে না, যখন ইনহেলার দেওয়া হচ্ছে সঠিকভাবে, তখন বাচ্চাটি বুঝতে পারে খেলার ছলে যে না না, এইটা দিয়ে তো আমার বেশ লাভ হচ্ছে। সুতরাং সে কিন্তু আর তেমন রিফিউজ করে না। কিন্তু নেবুলাইজার দেওয়া কখনো কখনো সত্যি একটু মুশকিল হয়। আরেকটা জিনিস, যে যদি রুগীর অক্সিজেন স্যাচুরেশন সত্যি এইসব অ্যাজমার জন্য, অ্যাকিউট অ্যাজমা বলি আমরা, অ্যাকিউট অ্যাজমার সময় যদি বেশ কমের দিকে থাকে, তাহলে অক্সিজেন ছাড়া শুধুমাত্র নেবুলাইজার যন্ত্রের মাধ্যমে নেবুলাইজ করা খুব একটা বুদ্ধিমানের কাজ না। তার পেছনে কিছুটা ডাক্তারি এক্সপ্লানেশন আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু নেবুলাইজার ডেফিনেটলি কাজের যন্ত্র। হ্যাঁ, নেবুলাইজার অনেক সময় আমরা ইউজ করি, কিন্তু ইনহেলার আর নেবুলাইজারের মধ্যে যে এই তফাৎগুলো, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি যখন এই এপিসোডটার জন্য রিসার্চ করছিলাম, তখন আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখন বেশিরভাগ বাচ্চাদের মধ্যে রক্তাল্পতাটা আসছে। এইটার কারণটা কি হতে পারে? আর এই রক্তাল্পতাটা কি ঠিক করা যায়? আম, আবার আমি বলবো রক্তাল্পতা বলতে, আমি আপনাকে বরঞ্চ উল্টে জিজ্ঞেস করছি যে আপনি আপনি রিসার্চে কি দেখলেন, কেননা অনেক সময় না আমাদের কাছে বাবা মারা বিভিন্ন তথ্য নিয়ে আসে এবং সেই তথ্যের মধ্যে সবসময় সত্যতা থাকে না। আজকে গুগলের যুগে আমি যদি অনেক কিছু টাইপ করি গুগলে, গুগল আমাকে, এখন এআইও আছে,
গুগল আমাকে প্রচুর ইনফরমেশন দেবে, সেই ইনফরমেশনগুলো কোন ইনফরমেশনটা আমি আমার কাছে রাখবো, কোন ইনফরমেশনটা সঠিক কোনটা সঠিক না, সেটা কিন্তু নির্ভর করবে আমার এত বছরের ডাক্তারি জ্ঞানের ওপর। সুতরাং আমি আপনাকে বরঞ্চ প্রশ্ন করি যে রক্তাল্পতা হচ্ছে, এই যে এই তথ্যটা আপনি পেয়েছেন, এইটা মানে এক্স্যাক্টলি আপনার আপনার কাছে কি তথ্য উঠে এসেছে, আপনি কি দেখেছেন ইন্টারনেটে, তারপর আমি না আনসার দেবো। আমার মোটামুটি 10 থেকে 15% 3 থেকে 7 বছরের বাচ্চাদের মধ্যে রক্তাল্পতার একটা দেখা যাচ্ছে, ট্রেন্ড দেখা যাচ্ছে, যেটা লাস্ট 5 থেকে 7 বছরের মধ্যে হচ্ছে। এইটা কেন হচ্ছে? তবে হ্যাঁ, আমি জানি বাচ্চাদের মধ্যে স্পেশালি লেস দ্যান 5 ইয়ার্স চিলড্রেন, তাদের মধ্যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ইন্ডিয়ান পপুলেশনে একটা বড় জিনিস, এবং তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা একটা বড় কারণ। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার বিভিন্ন কারণ, মোস্ট কমনলি রক্তাল্পতা যেটা সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমাদের দেশে। কি কি কারণ তার? এক হচ্ছে আমাদের খাদ্যের অভ্যেস, সেই খাদ্যের অভ্যেসের মধ্যে ম্যালনিউট্রিশন, আন্ডার নিউট্রিশন, হ্যাঁ সেইগুলোর মধ্যে আমার আমার খাবারের মধ্যে ঠিকঠাক লোহা নেই, ঠিকঠাক পরিমাণে আয়রন নেই, তার জন্য আয়রন ডেফিসিয়েন্সি। বিভিন্ন ইনফেকশন, ক্রনিক পেটের ইনফেকশন, কৃমি পেটে হওয়া, যেগুলো আমার অজান্তেই আমার শরীরের মধ্যে রক্ত আস্তে 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 কমিয়ে দিচ্ছে, সেইটা একটা। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো কোনো বাচ্চার খাদ্যাভ্যাস বড় বয়সেও এমন, আমরা অনেক সময় রুগীদের পাই, আমার বাচ্চাদের পাই যাদের বাবা মা এসে বলে হয়তো 4 বছরের বাচ্চা, কিন্তু আমার বাচ্চাকে না ডাক্তারবাবু কিচ্ছু খাওয়ানো যায় না, আমি শুধু বাচ্চাকে দুধ খাওয়াই। আরে বাচ্চার খাদ্য অভ্যেসটা তো সে মায়ের পেট থেকে জেনে বেরোয়নি, খাদ্যের অভ্যেসটা আপনি তৈরি করেছেন। সুতরাং আপনি ওকে ঠিকঠাক মতো উইনিং ফুড, সলিড ফুড এগুলো চালু করতে পারেননি। কিন্তু এরকম আমরা দেখেছি যে বাবা মা বলছে 4 বছরের বাচ্চা শুধুমাত্র দুধ খায়, বাচ্চা পুরো সাদা, পুরো ফ্যাকাশে। কেননা আপনি যদি শুধু দুধ খাইয়ে রাখেন, তাতে আয়রন অ্যাবজর্পশন অলমোস্ট জিরো হবে। সেইখান থেকে জাস্ট অ্যানিমিয়া কারণ, কিন্তু অন্য কোনো মেজর সিরিয়াস কারণ না, জাস্ট সেই বাচ্চাটি দুধের উপর আছে, হয়তো সারাদিনে 3 লিটার দুধ খাচ্ছে, এরকমও দেখেছি আমি। 3 লিটার দুধ খাচ্ছে, অন্য কিচ্ছু খায় না, তার অ্যানিমিয়া। বাকি সমস্ত ইনভেস্টিগেশন করতে হবে বই কি, এইটা জানার জন্য যে কোনো সিরিয়াস কারণ আছে কিনা, কিন্তু এইটা একটা কারণ। আরও কিছু কিছু রক্তাল্পতার কারণ আছে যেগুলো বেশি সিরিয়াস, আমরা যেটা আলোচনা করলাম নিউট্রিশনাল অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বা আরও কিছু কিছু ডেফিসিয়েন্সি। সেছাড়াও আরও কিছু বোন ম্যারো, মানে আমাদের যেটা হাড়ের মজ্জা, যেখানে অ্যাকচুয়ালি রক্তটি তৈরি হচ্ছে, সেটা বিভিন্ন কারণে হয়তো তৈরি হতে পারছে না, বা কোনো কোনো আম, শিশুদের ক্যান্সার, হ্যাঁ সেই কারণে হয়তো তার অ্যানিমিয়া হচ্ছে, তার সাথে তার অন্যান্য ম্যানিফেস্টেশনও থাকবে, অন্যান্য সিমটমসও থাকবে। এবং আম, কোনো কারণে রক্তের লস, হ্যাঁ কোনো কারণে হয়তো তার ক্রনিক লস হচ্ছে, পেটের মধ্যে হয়তো কোথাও আলসার হয়ে আছে। আমি ছোটোখাটো আলসার যেগুলো আমার চোখে পড়ার মতো রক্ত পায়খানা দিয়ে বেরোচ্ছে না, কিন্তু যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে দেখা যাবে, আমরা বলি অকাল্ট ব্লাড লস, মানে চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায়। তো সেই কারণে, সেই সব কারণে। হঠাৎ করে বাচ্চারা, মানে এই যে ওয়েদার চেঞ্জ হয়, হঠাৎ করে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, জ্বর হয়, সর্দি কাশি হয়। তো প্রাইমারিলি একটা বাচ্চাকে ঠিক করার জন্য বাড়িতে প্যারেন্টসরা কি করতে পারে? দেখুন, জ্বর সর্দি কাশি এগুলো তো বাচ্চাদের মানে হয়। একদম ছোট বাচ্চা, মানে আপনি ধরে নিন যে 3 মাস, 6 মাস, 9 মাস এইরকম বাচ্চাদেরকে, এবং তাদের মধ্যে একটা প্যানিক জন্মে যায়, প্যারেন্টসদের মধ্যে একটা প্যানিক জন্মায় যে জ্বর আসছে বারবার। কারণ আমি আমার ভাগ্নিকে দেখেছি যে প্রত্যেক 1 মাস অন্তর অন্তর ও দুদিনের জন্য জ্বরে পড়ে। একদম তো খুব এই জিনিসগুলো কিসের ডেফিসিয়েন্সিতে হয়, আচ্ছা। নাকি মানে কেয়ারলেসের জন্য হয়? আচ্ছা, প্রথম কথা বলি যে ইউজুয়ালি এগুলো কোনো ডেফিসিয়েন্সির লক্ষণ না, ইউজুয়ালি কোনো কেয়ারলেসনেসের লক্ষণ না। পেরেন্টসরা এইগুলো শত চাইলেও ঠেকানো খুব মুশকিল। তো কতকগুলো আমি কমেন্টস করব আপনার প্রশ্নের এগেনস্টে। এক হচ্ছে, আপনি প্রথমে বয়সটা মেনশন করলেন 3 মাস 6 মাস। এই 3 মাস 6 মাস এই পিরিয়ডে বাচ্চারা কিন্তু খুব ভালনারেবল। তাদের মোটামুটি সব রোগী, যাই রোগ হোক, তাদের সাইন সিমটমস খুব সিমিলার। যদি তার শরীরে একটা মেজর ইনফেকশন হয়, সেখানেও তার জ্বর হবে, সেখানেও সে খুব একটা খেতে চাইবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে। আবার তার যদি ধরুন একটা শ্বাসকষ্ট হলো, সেখানেও খাওয়া দাওয়া ছেড়ে দেবে, জ্বর হবে। তার একটা হার্টের সমস্যা, সেখানেও খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তার হয়তো বেশ হাঁপানি মতো হবে। সুতরাং সিমটমসগুলো খুব ওভারল্যাপিং, এবং তাদের রিজার্ভ খুব কম। মানে কি, যে তাদের তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। মানে 3 মাস 6 মাস এই রকম এজ গ্রুপে যদি বাচ্চারা হয়, বারবার ঘুরে ঘুরে জ্বর আসছে, সেই ক্ষেত্রে আপনি বলছেন হোম রেমেডিস, সেইটা খুব একটা না করাই ভালো। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া ভালো, এই এজ গ্রুপটা খুব ভালনারেবল। একটু বড় বাচ্চা যদি হয়, ডেফিনেটলি
সিজনাল যে জ্বরগুলো, এখন আমাদের সিজন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটছে। এখন যেমন ভাইরাসের জন্য একদম আইডিয়াল সময়, একদিন বৃষ্টি, একদিন একটু গরম, একদম ভাইরাস থ্রাইভ করার জন্য আইডিয়াল সময়। এবং শিশুরা প্রত্যেক মাসে মাসে জ্বর, আমার বাড়িতেও যে শিশুটি আছে সে গত 1 মাসের মধ্যে, আমার মেয়ে, সে আজকে কালকে মনে হয় 3 বার জ্বরে পড়লো গত 1 মাসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা। অবশ্যই প্যানিক। এবং আমি যতই বাচ্চাদের আইসিইউ ফিজিশিয়ান হই, এক জায়গায় সিনিয়র কনসালটেন্ট হই বাচ্চাদের আইসিইউর, মেয়ের জ্বর হলে বাবা হিসেবে আমিও প্যানিকড। কিন্তু আমি নিজে জানি যে এই জ্বরটি কিন্তু সিজনাল ভাইরাল ফিভারের জন্য হচ্ছে। হ্যাঁ, এবং এইভাবেই আপনার বাচ্চাটির জ্বর আসছে, প্রত্যেক মাসে মাসে জ্বর আসছে, এইগুলো থেকেই কিন্তু তারা ভাইরাসে এক্সপোজড হচ্ছে। সেই সব ভাইরাসের এগেনস্টে তাদের ইমিউনিটি গড়ে উঠছে। কোনো সময় জ্বর ডিফারেন্ট সিরিয়াস কারণে আসে বইকি। কিন্তু সেইগুলো যদি বারবার জ্বর আসে, ধরুন মাসে 3 বার, পক্ষে আপনি তো ডাক্তারবাবুর কাছে যাবেন, সেই ডাক্তারবাবু এক্সামিনেশন করে বা ধরুন কিছু টেস্ট ফেস্ট করে আপনাকে বলতে পারবেন যে এটা সিরিয়াস কারণে জ্বর নাকি এটা ভাইরাল ইনফেকশনের জ্বর। কিন্তু এই জিনিসগুলো মনে খুবই প্যানিকের উদ্রেক করে। বাবা মা হিসেবে জ্বর আসলে আপনি কি করবেন? জ্বর আসলে আপনি প্যারাসিটামল দিন। জ্বর আসলে আপনি ওকে হাইড্রেটেড রাখুন, জল খাওয়ান। 2-3 দিন দেখুন বাচ্চাটি জ্বর আসছে, জ্বর আসলে বাচ্চাটি একটু ঝিমিয়েই যাবে। জ্বর যখন নেই, বাচ্চা খেলাধুলো করছে, অ্যাক্টিভ আছে, মানে ইউজুয়ালি ভাইরাল ফিভার। কিন্তু 2-3 দিন পরে যদি জ্বর চলতে থাকে, একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেওয়াই ভালো। আ এই সময় সবথেকে বড় প্যারেন্টসদের ইজি টাস্ক হচ্ছে আ বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া। আর একদম, তারপর নিজের বাড়িতে নিজের কাজ করা। আর খাওয়ানোর সময় মোবাইল দিয়ে দেওয়া বা টিভি চালিয়ে দেওয়া বা হোয়াটএভার, ল্যাপটপ চালিয়ে দেওয়া এবং তাতে কার্টুন থেকে আরম্ভ করে গান। এই যে স্ক্রিন টাইমে বড়রাও দেখছে তো ঠিক আছে, মানে তবুও বড়রা নিজেদেরকে কন্ট্রোল করার জায়গা বা কেউ কিছু বললে সেটা শোনার জায়গা আছে। কিন্তু যখন বাচ্চাদের দেখেছি আমি, তখন সেটা মানে ওটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর সেই স্ক্রিন টাইমটা থেকে বেরোতে পারে না। মানে ওই যখন ও খাচ্ছে তখন ওর কাছে মোবাইল দরকার, নয় টিভি চালাতেই হবে, না হলে খাবে না। একদম। এই স্ক্রিন টাইমটা বেশি হওয়ার ফলে বাচ্চাদের কি প্রিলিমিনারি কি প্রবলেমগুলোর সম্মুখীন হতে হচ্ছে? এটা একদম আজকালকার দিনের খুব টিপিক্যাল সমস্যা। আগেকার দিনে যেটা কিন্তু ছিল না। স্বভাবতই আগেকার দিনে মোবাইলও ছিল না এবং আগেকার দিনে বাবা-মাদের কাছে এই জিনিসগুলো কখনোই বাচ্চাদের নিয়ে সম্মুখীন হতো না। ১০ টা বাচ্চা বাড়িতে, হ্যাঁ? ১০ টা বাচ্চা যে যার নিজের মতো খেলছে, যে যার নিজের মতো খাচ্ছে, বাবা-মাদের অত সময়ও নেই। কিন্তু ঠিক সে বড় হয়ে যাচ্ছে। আর আমরা যখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি, তখন আমাদের কাছে সময়ের এত অভাব হয়ে গেছে এখন যে বাচ্চাটিকে মোবাইল আমি দিয়ে দিলাম। আমার কাছে খুব সুবিধে, অফিসের কাজকর্ম করতে পারবো। এবং আমি কোনো ক্ষেত্রে দেখেছি যদি অফিসের কাজ নাও থাকে, খুব আনফরচুনেট যে আমি টিভিতে সিরিয়াল দেখব, আমার একটু মি টাইম দরকার, তাহলে বাচ্চাটি তুমি নিয়েছিলে কেন? তাই জন্যে আমি বাচ্চাকে মোবাইল দিয়ে দিয়েছি। বাচ্চাটি খেয়ে নিচ্ছে, কিন্তু বাবা-মা আমার কাছে এসে বলছে, "ডাক্তারবাবু ও না মোবাইল ছাড়া খেতে চায় না।" আবার আমি বলি, "বাচ্চাটিকে মোবাইল দেখানো কে শিখিয়েছিল? বাচ্চা তো নিজে, নিজে শেখেনি। বাচ্চা মায়ের পেট থেকে শিখে আসেনি। আপনি ওর হাতে মোবাইল দিয়েছিলেন।" সমস্যাটা হচ্ছে যে অনেক বাবা-মা মনে করে যে আমার বাচ্চা মোবাইল দেখে, দেখে দারুণ বুদ্ধিমান হয়ে যাচ্ছে। আমাকে বলে যে, "ডাক্তারবাবু জানেন ও সমস্ত চ্যানেল জানে। ও একদম ভালো করে ব্রাউজ করে দেবে। আপনার মোবাইলটা দিয়ে দেখুন না কি, কি করে। ও YouTube চালিয়ে দেবে, ও Facebook চালিয়ে দেবে, কি চালিয়ে দেবে।" হ্যাঁ? তো এইটা কি সত্যিই বুদ্ধিমত্তার পরিচয়? আজকে আপনি যদি একটি টিভি দেখেন, টিভি দেখে ধরুন এখনকার দিনে কার্টুন পেপা পিগ হোক বা বাচ্চারা যেগুলো এখন টিপিক্যালি দেখে, আমার বাড়িতে মাসান, বেয়ার এই সমস্ত চলছে, টিপিক্যালি দেখে। তো ওইটাকে না আমরা বলি ডাইডাকশন। তো there is a difference between didaction আর interaction। এই যে আমি আর আপনি কথা বলছি, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে জবাব দিচ্ছি। এটা হচ্ছে interaction, a way of communication। ডাইডাকশনটা কি? আপনি দেখছেন, আপনি শুধু আপনি সেই দিকেই শুধুমাত্র মনোযোগ দিয়েছেন। আপনাকে কিন্তু নিজে থেকে কোনো রকম কথা বলতে হচ্ছে না। That is not a way of communication that we humans usually do। হ্যাঁ? তো এইখান থেকে বিভিন্ন সমস্যা বাচ্চারা আজকাল নিয়ে আসে, বাবা-মারা নিয়ে আসে, স্পিচ ডিলে। তারপরে কিছু অটিস্টিক কথা বলতে দেরি কথা বলতে দিলে যেগুলো টিপিক্যালি আমরা বলি ১.৫ থেকে ২ বছরের মধ্যে কিছু ওয়ার্ডস জয়েন করতে থাকা উচিত, ছোট সিম্পল সেন্টেন্স বলতে থাকা উচিত। তো সেইগুলো হতে ডিলে হওয়া। এবং তার সাথে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার বলে কিছু হয়, সেটাও এক ধরনের কমিউনিকেশন ডিফিকাল্টি। যেটা আমরা একসময় জানতাম যে
প্রত্যেক 44 বা 45 জন বাচ্চার মধ্যে এখন একজন করে হয়। কিন্তু ওই কোভিড টাইমের পর থেকে স্পেশালি যখন সবাই বাড়িতে বন্দি হয়ে গেল এবং বাবা মারা সেই ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত হয়ে গেলেন, তখন আরো বেশি করে তৈরি হলো বাবা একটি ঘরে কাজ করছে, মা একটি ঘরে কাজ করছে, বাচ্চা আরেকটি ঘরে নিজের মতো কাজ করছে, বাচ্চারই মোবাইল দেখছে। এবং তখন থেকে আমাদের মনে হচ্ছে অ্যানেকডোটালি হয়তো যে এই সমস্ত অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার মানে কমিউনিকেশন ডিফিকাল্টি এগুলো আরো বেড়ে গেছে। হ্যাঁ, হয়তো আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আবার আসবে আস্তে 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 আস্তে, কিন্তু মনে হচ্ছে যে 45 জনের মধ্যে একজনের যে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার হয় যে স্ট্যাটিস্টিক্স, তার থেকে আমরা এখন বেশি সংখ্যায় এই সমস্ত বাচ্চাদের পাচ্ছি। ভেরি আনফরচুনেট। ভেরি আনফর্চুনেট। থার্ড হচ্ছে যে কমিউনিকেশন ডিফিকাল্টি ছাড়াও তাদের চোখ, তারা যে সামনে একদম সবসময় একটি এত রেডিয়েশন, কালার্ড রেডিয়েশন, এই সমস্ত চোখের ওপর যে স্ট্রেন পড়ছে, হ্যাঁ, তো সেই চোখকে নানা রকম স্ট্রেন করে চোখে তাড়াতাড়ি পাওয়ার তৈরি হয়ে যাওয়া, চোখের পাওয়ার হারিয়ে দিচ্ছে। এই সমস্ত জিনিসগুলো হয়। সুতরাং মোবাইল যদি আমরা সায়েন্টিফিক ভাবে বলতে চাই, আমরা বলবো 2 বছরের নিচে একদমই মোবাইল নয়, একদমই মোবাইল বা স্ক্রিন টাইম নয়। 2 থেকে 5 বছরের বাচ্চা যদি হয়, খুব বড় জোর 30 মিনিট থেকে 1 ঘন্টা, 5 বছরের উপরে আপনি হয়তো 2 ঘন্টা অ্যালাউ করতে পারেন। হালেই একটি সিনেমা বেরিয়েছিল না, হাবজি গাবজি, আমি আমার মেয়েকে দেখালাম, আমরা সবাই মিলেই একসাথে দেখলাম। কত বছর বয়স আপনার মেয়ের? আমার মেয়ের এই 6 ক্রস করেছে, কতটা বুঝেছে জানি না, কিন্তু অ্যাটলিস্ট বুঝেছে ওর ডাকনাম দিয়া ভালো নাম মারভিকা। বাহ! তো কতটা বুঝেছে সেই ও যখন দেখেছিল সিনেমাটা তখন আরেকটু ছোট ছিল। কিন্তু সিনেমাটা ওকে বেশ নাড়া দিয়েছে। হ্যাঁ? যে ও বুঝেছে যে, যে দাদাটা ছিল সে ফোনটা বারবার দেখে, দেখে ফোনে গেমটা খেলে, খেলেই অসুস্থ হয়ে গেছে। এইটুকু যেন মাথায় ঢুকেছে। আপনি বললেন যে চোখের পাওয়ার বাড়ে। আ মানসিকভাবে কোনো রকম প্রভাব করে বাচ্চাদেরকে? আপনি তো বাচ্চাদের অ্যাগ্রেশন, হ্যাঁ, অ্যাগ্রেশন, তারপরে আ আমি যেরকম বললাম এই যে এই কমিউনিকেশন ডিফিকাল্টি, এর মধ্যেও নানা রকম মানসিক সমস্যা হয় অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারে। অন্যের সাথে মিশতে, শুধু যে কথা বলতে ডিলে হওয়া তা নয় কিন্তু, অন্যের সাথে মিশতে অসুবিধা হওয়া, হ্যাঁ? আ অন্য বাচ্চাদের সাথে না খেলা, মারামারি বেশি করা, অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, বাবা-মার কথা না শোনা, এইগুলোও কিন্তু তার মধ্যে সমস্যা হয়। মানসিক সমস্যা ডেফিনিটলি হয়। আচ্ছা, আ বাচ্চাদের আ কোন বয়সটা থেকে মানে কোন বয়সটা অ্যাকচুয়ালি যখন ওরা কথা বলতে শিখবে? কোন বয়স থেকে কোন বয়স? কোন বয়সে ওরা হাঁটতে শিখবে? এটা যদি এক্সাক্টলি আপনি বলেন। কারণ অনেক কনফিউজ থাকে মানুষে। যে আমার বাচ্চা এখনো কথা বলতে শিখলো না, আমার বাচ্চা এখনো হাঁটতে শিখলো না, আমার বাচ্চার এখনো গলা মানে ঘাড় সঠিকভাবে শক্ত হলো না। এটা যদি আপনি একটুখানি বলেন যে মানে এজটা যদি একটুখানি স্পেসিফিক ভাবে বলেন। আচ্ছা, আমরা একদম এজ ওয়াইজ যদি যাই, আপনি হুম। ঘাড়ের কথা বললেন। তো টিপিক্যালি বাচ্চার ঘাড় একটু, একটু করে শক্ত হতে শুরু করে 2 মাস অনওয়ার্ডস, হ্যাঁ? বা 6 থেকে 8 সপ্তাহ অনওয়ার্ডস, এবং আস্তে, আস্তে আমরা বলি নেক হোল্ডিং বা ঘাড় শক্ত হয়ে যাওয়া, সেটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় আ 4 মাসের মধ্যে। অর্থাৎ ওই ডাক্তারিতে তো একদম 2 এ 2 এ কখনো 4 হয় না। মানে 4 মাস মানে আপনার 3.5 থেকে 4 মাসের মধ্যে ইউজুয়ালি হয়। তারপরেও যে বাচ্চাটি ধরুন একদম ঠিকঠাক সময় হয়েছিল ৯ মাসের শেষে, তার যদি ৪ মাস বয়সে গিয়েও ঘাড় শক্ত না হয়, তাহলে আমাদের ডেফিনিটলি একটু ইনভেস্টিগেশন করতে হয় যে কেন ঘাড় শক্ত হয়নি এখনো। এবারে ল্যাঙ্গুয়েজে আসি। ল্যাঙ্গুয়েজে একটা বাচ্চা মোটামুটি ৪-৫ মাস বয়স থেকে আমরা বলি কুইং, মানে দেখবেন কু, কু করে বিভিন্ন আওয়াজ করছে। ৭ মাস বয়সে গিয়ে ব্যাবল ব্যা, 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 ব্যা করে একটা আওয়াজ করছে। ১ বছরে বা কাছাকাছি এসে মনোসিলেবল ওয়ার্ডস, মাকে মা বলা, বা এই টাইপের কথাবার্তা। ১.৫ থেকে ২ বছরের মধ্যে তাদের ভোকাবুলারি গুলো বাড়তে শুরু করে, এবং আমরা টিপিক্যালি বলবো আ বেশিরভাগ বাচ্চা তারা ২-৩ টে ছোট, ছোট শব্দকে জয়েন করতে পারে। জয়েন করে একটা ছোট সিম্পল সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারে। আমি জল খাবো, আমাকে খেতে দাও, আমার ওটা চাই, এই টাইপের সেন্টেন্স। তো ২ বছরে গিয়ে মোটামুটি আপনি যদি বলেন যে কোন বয়সে কথা বলবো, তো ২ বছরে গিয়ে বাচ্চার সিম্পল সেন্টেন্সে কথা বলা উচিত এবং বোঝা উচিত ইনস্ট্রাকশনস। হ্যাভিং সেড দ্যাট, এইগুলো কিন্তু কিছু ফিক্স না। একটা বাচ্চার অন্যান্য মাইলস্টোন ঠিক আছে, অন্যান্য মাইলস্টোন মানে সে ঠিক সময় হাঁটতে শিখেছে, ঠিক সময় বসতে শিখেছে, এবং আমাকে দেখে মনে হচ্ছে যে বাচ্চারা নিজের সমস্ত বডি পার্টস চেনে। চোখ মানে চোখ সেটা দেখাতে পারে, নাক মানে নাক দেখাতে পারে। কিন্তু এখনো সে কথা বলতে খুব একটা শেখেনি। ওইগুলো একটু ১৯-২০ ডিলে হতে পারে, এবং একটু সময় দিলে সে কিন্তু ঠিক শিখে যাবে। প্যানিক করা উচিত না প্যানিক করা উচিত না। হ্যাঁ। আবার হাঁটার জায়গাটায় যদি আমরা আসি, জেনারেলি দেখা যায়
10 থেকে 11 মাসে সে ধরে ধরে দাঁড়াতে পারছে। তারপরে সে আস্তে আস্তে ধরে ধরে দেখবেন এই বাড়ির দেওয়াল টেওয়াল ধরে ধরে সে হাঁটার চেষ্টা করছে, আমরা যাকে বলি ক্রুজ। ইউজুয়ালি 12 থেকে 13 মাস বয়সে গিয়ে সে ধীরে ধীরে হাত ছেড়ে হাঁটা শুরু করে। আচ্ছা, আমরা যদি একটু অ্যালার্জি নিয়ে বলি, ক্রনিক অ্যালার্জির মানে কখন থেকে বেসিক্যালি ক্রনিক অ্যালার্জিগুলো মানে শুরু হতে থাকে বাচ্চাদের মধ্যে? এটা যদি আপনি একটুখানি বলেন। কোন এজটা থেকে ওদেরকে অ্যাটাক বেশি করে? দেখুন, আমরা অ্যালার্জি নিয়ে অলরেডি আলোচনা করলাম। অ্যালার্জির ওরকম কিছু স্পেসিফিক এজ নেই। আচ্ছা। হ্যাঁ? মানে অ্যাজমা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। ওরকম স্পেসিফিক কিছু এজ নেই। অ্যালার্জির অনেকটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে। মানে বাড়িতে বাবা-মা যদি বিভিন্ন ধরনের অ্যালার্জিতে ভোগেন, ধুলোবালি লাগলে ক্রমাগত হাঁচি হওয়া, নাক থেকে জল পড়া, আ হাঁপানির মতো টান হওয়া, ইনহেলারের রিকোয়ারমেন্ট, বাবা-মা বা বংশে অন্যান্য ক্লোজ কারুর দাদু-দিদা, ঠাকুমা-ঠাকুরদা, তাহলে সেইসব বাচ্চার অ্যালার্জির প্রবণতা বেড়ে যায়। অ্যালার্জিটা বেসিক্যালি কি? আমরা যখন কোনো বাইরের আ জগতের কোনো ধুলো-বালি, পলিউশন, আম ভাইরাস এই সমস্তের সংস্পর্শে আসি, তখন আমার বডি নরমালি চেষ্টা করে সেই বাইরের পদার্থটিকে আটকানো। এবং অ্যালার্জিক বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, আমার যেই আটকানোর ক্ষমতা বা আটকানোর প্রবণতা সেটা অনেক বেশি থাকে এবং সেটা যতটা না আমার শরীরে লাভ করছে তার থেকে আমার শরীরে অনেক বেশি ক্ষতি করে। তো অ্যালার্জি একদম ছোট বয়স থেকেই করতে পারে। কিছু কিছু বাচ্চা যেমন এক ধরনের অ্যালার্জি হয় কাউজ মিল্ক প্রোটিন ইনটলারেন্স আমরা বলি। তো যদি ফর্মুলা দুধ কাউকে দেওয়া হয় সেই সব বাচ্চাকে, ফর্মুলা দুধগুলো টিপিক্যালি গরুর দুধ থেকেই তৈরি হয়। তো যে বাচ্চা কাউজ মিল্ক প্রোটিনে অ্যালার্জিক, মানে এই ফর্মুলা দুধে অ্যালার্জিক, তার ছোটবেলায় থেকেই যদি আমি ফর্মুলা দুধ খাওয়াই তার ডায়রিয়া-ফায়রিয়া শুরু হয়ে যাবে। সুতরাং অ্যালার্জি একদম ছোট বয়স থেকেই প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, আপনি দুধ বললেন, আমি কিছু রিলস দেখছিলাম। কিছু পডকাস্টও আমি দেখেছি। প্রচুর ডক্টর বলছেন যে বাচ্চাদের বা মানুষকে দুধ খাওয়ানোর মানে দুধে সেরকম প্রোটিন বা মানে দুধের সেই জিনিসটা পাওয়া যায় না যেটা আমরা এক্সপেক্ট করি। মানে শক্তি পাবে, আ ভালো হবে, সুস্থ থাকবে। এটা কি আদৌ সত্যি? এগুলো আবার ডিপেন্ড করে বয়সের উপর। ১ম ৬ মাস বাচ্চাকে তো দুধ খাওয়াতেই হবে, দুগ্ধপোষ্য শিশু সে। হ্যাঁ? এবং তার জন্যে সবথেকে ভালো হচ্ছে মাদারস মিল্ক। যে মাতৃদুগ্ধ তার মধ্যে সবকিছু আছে। জল থেকে শুরু করে সমস্ত রকম নিউট্রিয়েন্টস, সমস্ত রকম মিনারেলস, ভিটামিন সবকিছু আছে। সুতরাং সেই দুধ একটা হোলসাম ফুড। ৬ মাস বয়সের পর থেকে টিপিক্যালি দুধ সমস্ত কিছু আপনার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট মেটাতে পারে না। তাই জন্যে আমাকে সেমি সলিড খাওয়া-দাওয়া শুরু করতে হবে। ২ বছর বয়সের পরে ইউজুয়ালি দুধ দিয়ে খুব একটা লাভ নেই। আমাদের ইন্ডিয়ান পপুলেশনে একটা দুধের প্রতি অবসেশন আছে। যে দুধ যদি না খায় বাচ্চা মহাভারত অশুদ্ধ হয়ে হুম। যাবে। হ্যাঁ? কিন্তু সেরকম কিন্তু কিছু নয়। দুধের মধ্যে যা ক্যালসিয়াম, একটা বাচ্চা যদি দুধের অ্যালার্জিক হয় বা দুধ যদি না খায়, অনেক বাচ্চাই খায় না। দুধ যদি না খায়, সে অন্যান্য খাবার যদি খায়, সে কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে প্রোটিন পেয়ে যাবে, সে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ক্যালসিয়াম পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। সুতরাং অনেক বাবা-মার মনে থাকে, মনে এই আ ভুল ধারণা থাকে যে, "ডাক্তারবাবু আমার বাচ্চাটা না দুধ খায় না, কি হবে?" কিছুই হবে না। আপনি যদি একটা ডাইভার্স, ওয়েল ব্যালেন্সড ডায়েট দেন বাচ্চাটিকে, তাহলে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না। শীতকালে দেখেছি বাচ্চারা প্রচুর শ্বাসকষ্টে ভোগে। আমি অ্যাস্থামার কথা বলছি না। প্রচুর শ্বাসকষ্টে ভোগে, প্রচুর কাফ হয়। বুকের মধ্যে কাফ জমে যায়। এটাকে প্রিভেন্ট করার কি নিয়ম, মানে হোম রেমেডি কি হতে পারে? দেখুন, কাশির ক্ষেত্রে সেইরকম হোম রেমেডি সেই অর্থে কিছু নেই। হ্যাঁ? মানে আ সিজনাল কফ এগুলো তো বাচ্চাদের হতেই থাকে। সাধারণ ভাইরাস বা সাধারণ ব্যাকটেরিয়া যেগুলো সেইগুলো আসছে এবং সেগুলোর ক্ষেত্রে হতেই পারে। সেইখানে বাচ্চাকে রিলিফ করার জন্যে আপনি একটুখানি আম ওর জন্য একটু হিউমিড মিস্ট দিলেন। হিউমিড মিস্ট মানে আ আপনি ধরুন আপনার কাছে যদি নেবুলাইজার থাকে, সেই নেবুলাইজারের মধ্যে একটুখানি জল দিয়ে তাকে একটুখানি জলের ভাপ দিলেন। সেইগুলো তার যে এয়ারওয়েজ তাকে একটুখানি ময়েস্ট রাখলো, তাকে একটুখানি হিউমিড রাখলো, তাতে বাচ্চারা আরাম পাবে। হ্যাঁ? তাকে একটুখানি ওই মধু, তুলসী পাতাও যদি দেওয়া যায়, তার গলাটি একটু রিলিফ পায়। হ্যাঁ?
এবং তারপরে যদি না হয় এইসব হোম রেমেডিসে কাশি, আমি টিপিক্যালি একদমই রেকমেন্ড করব না যে আপনি বাড়িতে নিজে নিজে ডাক্তারি করে একটি কফ সিরাপ শুরু করে দেবেন। সেটি করবেন না। হ্যাঁ? কেননা বিভিন্ন কফ সিরাপের অ্যাকশন আলাদা। বিভিন্ন কফ সিরাপের কম্পোজিশনও আলাদা। সুতরাং সেইগুলো করবেন না। যদি আপনাকে সেইগুলো হোম রেমেডিসে বেশি কিছু করতে হয়, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াই ভালো। কিন্তু ইউজুয়ালি এই সমস্ত সিজনাল শীতকালের যে কাশি, সর্দি, সেগুলো সেলফ লিমিটিং। নাকের ড্রপ দিয়ে নাকটাকে ময়েস্ট রাখলেন। একটু আপনি স্টিম দিয়ে বা নেবুলাইজারের মাধ্যমে একটুখানি স্যালাইন দিয়ে তার এয়ারওয়েজ গুলোকে একটু হিউমিড রাখলেন। এগুলো দিয়ে বেশিরভাগ সময় কমে যায়। তারপরেও যে সমস্ত কাশি এখনকার দিনে হচ্ছে, সেই কাশিগুলো আমাদের পক্ষেও মানে একবারেই নিরাময় করা খুব মুশকিল হচ্ছে। আমরা জানি এগুলো সিরিয়াস কারণে হচ্ছে না। কিন্তু সে এত ইরিটেটিং কাশি, বাবা-মাও বিরক্ত হয়ে যাচ্ছে, আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ? কিন্তু ওই কাশিগুলো আমরা জানি সিরিয়াস কিছু নয়। কিন্তু আ সিরিয়াস কিছু নয় এটি জানার জন্যে আপনাকে একটু ডাক্তারবাবুর কাছে আসতে হবে। ডাক্তারবাবু বলে দিলেন, "ঠিক আছে, এই কাশিটা সিরিয়াস কিছু না। আপনাকে আমি ওষুধ দিচ্ছি। কিন্তু খুব বেশি ওষুধ চেঞ্জ করে বা একদম অবসেসড হয়ে গিয়ে কালকে পরশুর মধ্যে কাশি কমাতে হবে, একগাদা ওষুধ দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, একটু ধৈর্য ধরুন।" আমি একটা দেখলাম কিছুদিন আগে, আমারই এক আত্মীয়া কাশি হয়েছে, প্রচুর কফও বেরোচ্ছিল। সো বাইরে থেকে ডিসপেন্সারি থেকে গিয়ে একটা ওষুধ নিয়ে আসলো। কাশি কমলো, কফটাও কমলো। কিন্তু ২ দিন পরে কফটা বুকে আটকে গেল এবং এটা নিয়ে আরো প্রবলেম। মানে আপনি বলছেন এই শো আওয়াজ, ঘো আওয়াজ, আর মানে ওই কাশিটা আরো যাচ্ছে তাই হচ্ছে। তো আমার একটাই বলার দায়িত্ব যে প্যারেন্টসদেরকে, মানে বাচ্চা, মানে আমরা যখন বড় হই তখন একটা জ্বরের ওষুধ গিয়ে নিয়ে আসলাম, একটা কাশির ওষুধ গিয়ে নিয়ে আসলাম, একটা মানে ওষুধের দোকান থেকে, ইটস ফাইন। আমি একটাই কথা বলবো প্যারেন্টসদেরকে, বাচ্চাদের জন্য ডাক্তারি করার কোনো দরকারই হয় না। প্লিজ গো টু কনসাল্ট করুন ডাক্তারদের সাথে যারা এক্সপার্ট কথা বলে, তাদের সাথে গিয়ে এক্সপার্ট একদম। কথা বললে আই থিঙ্ক ওটা বেশি ভালো হয়। মানে বুকের মধ্যে একটা বাচ্চার কফ জমে যাওয়া মানে খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, খুব কষ্টের ব্যাপার। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই মুহূর্তে ফ্লু ঘুরে বেড়াচ্ছে, মানে সবার জ্বর হচ্ছে। তো বাচ্চাদের হবে এটা একেবারে বাঁধা ধরা। বাচ্চাদের তো আগে হবে। ইমিউনিটি বাড়ানোর জন্য বাচ্চাদেরকে কি আপনি অ্যাডভাইস দিতে বলেন প্যারেন্টসদেরকে? কোনো অ্যাডভাইস নেই। বাচ্চাটিকে বাইরে খেলতে দিন। ঘরবন্দি রাখবেন না। শোকসের মধ্যে ভরে রাখবো, আমার বাচ্চার কোনো জ্বর সর্দি হবে না, এগুলো ভাববেন না। স্কুলে যেতে দিন। এই যে এই বাচ্চাদের বারবার জ্বর হচ্ছে, বাচ্চাদের সিজনাল ভাইরাসে এক্সপোজড হয়ে কাশি হচ্ছে, এইভাবেই কিন্তু আপনার বাচ্চাটি তার ইমিউনিটি ডেভেলপ করছে। আপনি যদি বাড়িতে রেস্ট্রিক্ট করে রাখেন, না সে ভাইরাসে এক্সপোজড হবে ঠিকঠাক, না তার শরীরে ওই ইমিউনিটি ডেভেলপ করবে। সুতরাং বাচ্চাটিকে যেতে দিন, খেলতে দিন, ধুলোয় বালিতে একটুখানি তাকে খেলাধুলো করতে দিন। আগেকার দিনে কিন্তু আমি বারবার বলছি, আমরা ভালো ছিলাম। বাবা-মারা কি করতো, ছেড়ে দিত ১০ টা বাচ্চা, তারা ধুলোবালিতে গিয়ে খেলতো, গড়াগড়ি খেত। আমার নিজেরই ছোটবেলায় মনে আছে, আমরা একদম বর্ষাকালে ফুটবল-টুটবল খেলে কাদা মেখে বাড়িতে ফিরতাম, বাড়িতে এসে স্নান করতাম। হ্যাঁ, এখনকার দিনে বাচ্চাদের মধ্যে আপনি দেখেন সেরকম করতে? হ্যাঁ, এখন যেই ক্রনিক প্রবলেমস গুলো বেড়ে যাচ্ছে, ডেফিনিটলি আমাদের পলিউশন বেড়েছে, ফুড হ্যাবিটস গুলো অন্যরকম হয়ে গেছে। কিন্তু অনেকাংশে তাই আমরা বাবা-মারা অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছি। নিউক্লিয়ার ফ্যামিলি। বরঞ্চ আমি বলব আমাদের অ্যাডভাইস যে আপনারা ডাক্তারবাবুর কাছে ওই প্রশ্নটি অবান্তর প্রশ্ন করবেনই না, "ডাক্তারবাবু, আমার বাচ্চার ইমিউনিটি কিভাবে বাড়ানো যায়?" আপনি বাচ্চাকে খেলাধুলো করতে দিন। এগুলো কোনো রোগের লক্ষণ না। এই বারবার জ্বর হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো কোনো সিরিয়াস কারণ না। এইগুলো দিয়েই আপনার বাচ্চার কিন্তু ইমিউনিটি ডেভেলপ হচ্ছে। এই যে কোয়েশ্চেনটা করলেন, এই কোয়েশ্চেনটা শুনে আমার আরেকটা কোয়েশ্চেন মনে পড়ছে। সেটা হচ্ছে যে বললেন ডাক্তারবাবু বা আমাদেরকে কোয়েশ্চেন করবে না। তো আ কিছু প্যারেন্টস আছে, সেটা মাঝে, মাঝে আমরা যখন কথা বলি, মানে আমার এই কালিগ, বন্ধু-বান্ধব যাদের বাচ্চা রয়েছে ছোট, আমার বাচ্চা খাচ্ছে না। আপনার কাছে প্রচুর কোয়েশ্চেন হয় যে তো সবচেয়ে কমনেস্ট কোয়েশ্চেন আমাদের। কি আপনার অ্যাডভাইস থাকে? খুব এটা এইটা আমাদের কাছেও একটা বিড়ম্বনাময় প্রশ্ন এবং বিভিন্ন আনসার আমার তখন মাথা থেকে করতে হয়। কোনো আনসারে ১ মাস স্যাটিসফাইড হচ্ছে, আবার অন্য কোনো আনসারে ১ মাস স্যাটিসফাইড হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে বুঝতে হয় যে বাচ্চাটা কেন খাচ্ছে না। ছোট বাচ্চারা ১ম এ খাবারের কিন্তু সে টেস্ট দেখে না। ১ম এ সে দেখে খাবারের প্রেজেন্টেশনটা কিরকম। আচ্ছা, হ্যাঁ? খাবারটাকে দেখে কিরকম লাগছে। কোন বয়সের বাচ্চাদের কথা বলছেন এটা? ছোট বাচ্চা মানে ধরুন আপনি আমি টিপিক্যালি বলছি ১ থেকে ৩ বছরের বাচ্চারা। ঠিক। হ্যাঁ? ১ থেকে ৩ বছরের বাচ্চারা তারা দেখবে খাবারের প্রেজেন্টেশনটা কিরকম। তার কাছে যদি একটা খাবার দেখে খুব অ্যাট্রাকটিভ মনে হয়, একটা লেজের প্যাকেট তার কাছে দেখে খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, সে কিন্তু খুলবে। তারপরে সে লেজটা খেলো, না এটা তো বেশ নোনতা, নোনতা ভালো খেতে। তারপরে সে লেজের প্যাকেটটা খেয়ে ফেলল।
বাড়িতে যে খাবারটা বানানো হচ্ছে টিপিক্যালি আপনি জিজ্ঞেস করে দেখবেন, আর ৫ জন যা খাচ্ছে সেটা থেকে কিন্তু আলাদা খাবার তৈরি হচ্ছে। ৪-৫টা সবজি দিয়ে সেটাকে মিক্সিতে মিশিয়ে একটা ঘ্যাট মতো তৈরি করা হচ্ছে এবং তারপরে আপনি সেটা বাচ্চাকে দিচ্ছেন এবং এক্সপেক্ট করছেন আপনার বাচ্চা সেই লেজের প্যাকেটটার মতো উৎসাহ নিয়ে খেয়ে নেবে। এটা কি হয়? এটা সম্ভব? এটা সম্ভব না। হ্যাঁ? এবং আল্টিমেটলি জানবেন কি যে আমাদের একটি বাচ্চা যদি বয়স অনুপাতে হাইট, বয়স অনুপাতে যদি ওয়েট ঠিক থাকে, তাহলে ওর যতটুকু খাবার দরকার আপনার সেই খাবারটা আপনার মনোমতো অ্যামাউন্ট না খেলেও ওর যতটুকু খাবার দরকার, ওর বডির যতটুকু দরকার ও কিন্তু খাচ্ছে। ওর বডি ওয়েট আর ওর হাইটটা তো হাওয়া খেয়ে বাড়ছে না। নিশ্চয়ই খাবার খেয়েই বাড়ছে, নিউট্রিশনের জন্যই বাড়ছে, সেটা হচ্ছে কি করে? ওর যতটুকু দরকার সেটা কিন্তু সে ঠিক হচ্ছে। মারা কি করে অনেক সময় আমি দেখেছি স্পেশালি দিদিমা, ঠাকুমারা তারা বাচ্চাকে ভালোবাসে বলে কিন্তু একটা বড় বাটি, সেই জাম বাটি আমি বলতে সেইরকম এক বাটি খাবার নিয়ে বসে গেল। হ্যাঁ? সেই খাবারটা বাচ্চাকে শেষ করাবেই এবং তার মধ্যে যদি ২ চামচ পড়ে থাকে মাদের খুব দুঃখ যে বাচ্চা খেলো না। হ্যাঁ? তো না সেইটা খেলো না বলেই না আমার বাচ্চা কিছু খেতে চায় না। হ্যাঁ? কোনো রোগ আছে যেখানে কোনো সময় বাচ্চার অ্যাপেটাইট সত্যিই কম থাকে। সেগুলো আমার দেখতে হয়। কিন্তু বেশিরভাগ সময় এগুলো খুব বিনাইন প্রবলেম। এই নিয়ে এত কিছু ভাববেন না মানে যে বারবার খাওয়ানো উচিত আই থিংক। ছোট, ছোট করে বারবার খাওয়ান, ওর একটুখানি মুখরোচক পছন্দের খাবার দিন এবং ধৈর্যর সময় নেই স্যার। ধৈর্য আর সময় একদম ধৈর্য আর সময় দরকারি কিন্তু আমাদের কাছে এখন সেটার দুটোরই খুব অভাব। আপনি বললেন হাইটস এর কথা বললেন, তাতে আমার কিছু অ্যাডস এর কথা মাথায় চলে আসলো। আপনি বুঝতে পারছেন আমি কোন অ্যাডস গুলোর কথা বলছি, আমি ব্র্যান্ডের নাম নেব না। তাতে হাইট বাড়ে, ইমিউনিটি বাড়ে। আপনি কি বলবেন অ্যাজ এ ডক্টর? আম অনেক কান্ট্রিতে এটাগুলো ব্যান রয়েছে, যতদূর আমি জানি। হুম। দেখুন হেলথ সাপ্লিমেন্টস আমরা বলি বাবা-মারা অনেক সময় এসে জিজ্ঞেস করে যে অমুক হেলথ সাপ্লিমেন্টটা, সি দিয়ে হেলথ সাপ্লিমেন্টটা, হ্যাঁ, জি দিয়ে হেলথ সাপ্লিমেন্টটা খাওয়াবো জি। ডাক্তারবাবু? অবশ্যই খাওয়াবো ডাক্তারবাবু। আমি বলি একদম খাওয়াতে পারেন কিন্তু মনে কোনো আশা না রেখে খাওয়াবেন। খাওয়ান তাতে কোনো অসুবিধা নেই। বাচ্চার ওটার টেস্ট পছন্দ হতেই পারে। অনেক বাচ্চা খায়। আমার মেয়েও খেত একটি ব্র্যান্ডের। কিন্তু আমি জানি যে আমি মনে আশা ছাড়া খাওয়াচ্ছি। কোনো এক্সপেকটেশন রাখবেন না। এইটুকু জানবেন আপনার থেকে বেশি লাভ কোম্পানির হচ্ছে। কোনো লাভ কিছু নেই। যে বাচ্চা হোলসাম ডায়েট খাচ্ছে সারাদিনে, তার ডায়েটের মধ্যে ডাইভার্সিটি সমস্ত কিছু একদম ডাইভার্সিফাইড ডায়েট ইউজুয়ালি তার এগুলো কোনো দরকার হয় না। শিশুর আ মানে আপনি ধরুন যে ৩ বছর বা ২ বছর থেকে আমি যদি ধরি, ২ বছর থেকে মোটামুটি আপনার ৫-৭ বছর বয়স। এই সময় যদি শিশুর পুষ্টিতে কোনো রকম ঘাটতি হয়, কি সিম্পটমস দেখা যায় যেগুলো দেখলে একটা প্যারেন্টস বুঝতে পারবে যে তার শিশুর পুষ্টির ঘাটতি হয়েছে এবং তো পুষ্টির উপরে কাজ করা উচিত? হুম। তো সেইটা আপনি যে জায়গাটা বলছেন সেটাকে আমরা ম্যালনিউট্রিশন বা আন্ডার নিউট্রিশন বলি এবং আন্ডার নিউট্রিশন আমাদের দেশে খুব কমন। এখন যেহেতু আমাদের লিভিং কন্ডিশন গুলো অনেক বেটার হয়েছে আরবান রিজিয়ন স্পেশালি শহরাঞ্চলে ইনকাম বেড়েছে মানুষের, খাবারের কোয়ালিটি বেটার হয়েছে। তাই জন্য আগেকার দিনের মতো অত আন্ডার নিউট্রিশন দেখা যায় না। স্টিল হ্যাভিং সেড দ্যাট ইন্ডিয়াতে 5 ইয়ার্স বা তার কমের মধ্যে ম্যালনিউট্রিশন একটি বড় সমস্যা এবং সেই ক্ষেত্রে অন্যান্য বাচ্চার তুলনায় হাইট কম। হাইট কম মানে আমরা যে আলোচনাটা একটু আগে হাইট নিয়ে করছিলাম, বাবা-মার পারসেপশন হাইট কম সেরকম না। সত্যিই তার হাইট কম। ডাক্তারবাবু দেখে বললেন যে, "না, এই বয়সের তুলনায় তার হাইট কম। তার এই বয়সের তুলনায় ওজন কম। তার হয়তো বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি সাইন্স হচ্ছে। সে হয়তো এমন ভিটামিন ডেফিসিয়েন্সি সাইন সে হয়তো রাতে দেখতে অসুবিধা হচ্ছে। এটা ভিটামিন এ ডেফিসিয়েন্সি সাইন। তার হয়তো আ আহ স্টান্টিং এমন হচ্ছে যে সেগুলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সাইন হতে পারে। হ্যাঁ? তার চামড়াগুলো একদম হয়তো কুঁচকে যাচ্ছে। তো এইগুলো কিছু লক্ষণ আছে। কিন্তু ইউজুয়ালি আজকালকার দিনে আমরা শহরাঞ্চলে এই জিনিসগুলো খুব একটা পাই না। গ্রামাঞ্চলেও আমরা একদম মানে মেজর ওভার্ট ম্যালনিউট্রিশন এখন একটু রেয়ার হয়ে গেছে। তাও ইন্ডিয়াতে একটু প্রত্যন্ত গ্রামের দিকে এগুলো খুব আনকমন তা না এবং একটু বসতি এলাকায় ঘনবসতি এলাকায় এগুলো খুব একটা আনকমন তা নয়। আপনি এপিসোডের শুরুতে বলছিলেন এপিলেপসির কথা, মানে হুম। মৃগী রোগ। এইটা কত পার্সেন্ট বাচ্চাদের মধ্যে এখন দেখা যায়? কোন বয়স থেকে কোন বয়সে এই বাচ্চাদের মধ্যে আপনি আ আ প্রত্যক্ষভাবে দেখেছেন? আর এটা কি সারানো, মানে কিওর করা পুরোটা সম্ভব? দেখুন এপিলেপসি আবার মৃগী রোগ একটি ক্রনিক সমস্যা যেগুলো থাকবে। আমরা ওষুধপত্রের মাধ্যমে সেইগুলোকে কমিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু আজকালকার দিনে ভালো ওষুধ বেরিয়েছে এবং এগুলোর
বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। যদি না কিছু এপিলেপসি আছে যেগুলোর মেজর কিছু কজ থাকে, জটিল কিছু কারণ থাকে। সেইসব কারণগুলো বাদ দিয়ে অন্যান্য ফর্ম অফ এপিলেপসি, ইউজুয়ালি কমন ফর্ম অফ এপিলেপসি আমরা ট্রিট করতে পারি ঠিকঠাক ওষুধ দিয়ে এবং বাচ্চাটি ভালো থাকে। কিন্তু আচ্ছা, না আরেকটা কথা বলুন। আমি বলছি। সরি, আমি ভুলে যাবো বলে আজকে জিজ্ঞেস করলাম। আমি বলছি যে মানে এই এপিলেপসিটা এটা কি আপনার মানে জন্ম থেকে আরম্ভ হয়? নাকি না কোনো কিছুর প্রবলেমের জন্য এপিলেপসিটা হয়? হুম। তো আমি আপনাকে বলি, যেটা আমি বলছিলাম যে কিছু মেজর ফর্ম অফ এপিলেপসি আছে। তার কিছু সিরিয়াস কারণ হয়। নিওনাটাল এনসেফালোপ্যাথি বলা হয়, বার্থ অ্যাসফিক্সিয়া বা স্ট্রাকচারাল অ্যানোমালি। কঠিন ডাক্তারি নাম, ওর দিকে আমি যাচ্ছি না। কিন্তু এই কারণের এপিলেপসি কিন্তু একদম ডে 1 অফ লাইফ থেকে শুরু হতে পারে। মানে জন্মের পরেই শুরু হতে পারে। আবার কিছু এপিলেপসি আছে একদম ভালো আছে বাচ্চা, পরবর্তীকালে একটু বেশি বয়সে শুরু হলো। সুতরাং বয়সের উপর খুব একটা এটা নির্ভর করে না। নির্ভর করে কি কারণের জন্যে হচ্ছে। যদি কারণটি কোনো সময় একদম সেই সব কারণ নিয়েই বাচ্চা জন্মায় তাহলে ইউজুয়ালি জন্মের পরপর শুরু হয়ে যায়। কোনো ফ্যামিলিতে এপিলেপসি থাকে, বাবা-মার হয়তো এপিলেপসি আছে, ভাই-বোনের হয়তো আছে। তাহলে সেই শিশুটির এপিলেপসি হওয়ার চান্সেস একটু বেড়ে যায়। ইউজুয়ালি আমরা বলি মানুষের জীবদ্দশায় ২ থেকে ৫% চান্স সব মানুষের থাকে একবার এই মৃগীর ফিট বা এপিলেপসি হওয়ার। ও। এবারে আপনি যদি এইরকমভাবে দেখেন যে আপনি একটি রাস্তা ক্রস করছেন, হয়তো ১০০০ বারের মধ্যে ১ বার হয়তো আপনার চান্স আছে আপনাকে একটি গাড়ি এসে মেরে দেবে। সেই রকমই মানুষের জীবদ্দশায় ২ থেকে ৫% চান্স আছে যে তার একটি মৃগীর ফিট হতে পারে। এবং কোনো বাচ্চা সেই ২ থেকে ৫% এর মধ্যে পড়ে, কোনো বাচ্চা পড়ে না। কিন্তু যেটা আমি বললাম যে ইউজুয়ালি যেগুলো আ ফর্ম অফ এপিলেপসি যাতে কোনো মেজর কোনো কারণ নেই হওয়ার, আ সেইগুলো ভালো ওষুধপত্র আছে যা দিয়ে একদম কমিয়ে রাখা যায়। আ আপনি তো আইসিইউতে আ বেসিক্যালি এক্সপেরিয়েন্সড। আ আইসিইউতে যখন একটা বাচ্চা আ ভর্তি হয়, তখন আপনি কিভাবে প্যারেন্টসদেরকে কন্ট্রোল করেন? মানে কিভাবে সান্ত্বনা দেন? কারণ একটা শিশু, একটা ছোট বাচ্চা, সেটা বা হ্যাঁ। ১ বছর হতে পারে, ৯ মাস হতে পারে, অ্যা ৫ বছর হতে পারে। আপনি কিভাবে তাদেরকে আ আশ্বাসন দেবেন যে যার বাচ্চা যদি আইসিইউতে থাকে, এটা প্যারেন্টসদের জন্য কোয়েশ্চেনটা। আম আমি সত্যিই খুব গ্ল্যাড যে আপনি এই প্রশ্নটি করলেন। কেননা আমাদের দেশে না আম ডাক্তারি শাস্ত্রে একটা জিনিস যদি খুব ইগনোরড বা নেগলেক্টেড হয়, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন উইথ দ্য পেরেন্টস। যেটা একটা খুব সেনসিটিভ এরিয়া এবং আমরা অনেকেই দুর্ভাগ্যবশত, আ আমি যেহেতু বহুদিন বাইরেও ছিলাম, আমি সত্যি কথা আমি কম্প্যারিজন এইটা ড্র করতে আমার নিজেরই খুব দুঃখ হয়। কিন্তু ওদের সাথে আর আমাদের সাথে একটা মেজর ডিফারেন্স হচ্ছে আ কমিউনিকেশন। আম আমাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে আমরা হয়তো শিশুটির চিকিৎসা করে যাচ্ছি, কিন্তু ফ্যামিলিকে আমাদের মধ্যে থেকে সে ডাক্তার হোক, কোনো নার্স হোক ঠিকঠাক কিন্তু বলেনি যে আমরা কি করছি বা শিশুটির কি হয়েছে বা কি হতে পারে। তাতে হয়তো শিশুটির চিকিৎসা শুরু হয়ে গেছে ১ দিন, ২ দিন, ৩ দিন। কিন্তু বাড়ির লোক বা নিয়ার ওয়ান্স যারা বাবা-মা তারাও হয়তো বেশ ডার্কে যে আমার শিশুটির অ্যাকচুয়ালি কি হয়েছে। সুতরাং আমি যেমন আইসিইউ ফিজিশিয়ান হিসেবে একদম প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য ইম্পোর্টেন্ট। তো আমি বা আমার টিম একদম ঝাঁপিয়ে পড়ি বাচ্চাটিকে বাঁচানোর জন্যে, সে যেকোনো কন্ডিশন হোক। কিন্তু আমাদের সবসময় এনশিওর করতে হবে যে প্রত্যেক পদে বাবা-মা যেন ইন লুপ থাকে। যে আ যখন একটা বাচ্চা এমার্জেন্সিতে এলো, আমার টিমের হয়তো ১০ জন তার সাথে বাচ্চাটির সাথে জুড়ে গেছে। একজন এই করছে, বাচ্চাটিকে আরেকজন এই করছে। কিন্তু সবসময় আমি একজনকে ডেজিগনেট করব অ্যাজ আ টিম লিডার বা আমি নিজে গিয়ে যে, "না তুমি বাবা-মার সাথে থাকো। হ্যাঁ? বাবা-মার সাথে থেকে তুমি বাবা-মাকে আপডেট করো যে, না তোমার শিশু এই কন্ডিশনে আমরা এই করছি।" তারপরে আমি গিয়ে আবার তাকে আপডেট করব এবং প্রতিদিন তাদের সাথে কথা বলা এবং বাবা-মাকে ইনভলভ করা। যখন একটি বাচ্চা আইসিইউতে, বাবা-মা অনেক আইসিইউ আছে যে আইসিইউতে বাবা-মাকে ঢুকতেই দেওয়া হয় না। কিন্তু বাবা-মাকে ইনভলভ করা, বাবা-মাকে বেডের সাইডে বোঝানো যে, "না, আপনার বাচ্চাটি এই অবস্থায় আছে।" হতেই পারে যে বাচ্চাটি হয়তো চিকিৎসায় সাড়া দিচ্ছে আবার দিচ্ছে না। তো বাবা-মাকে ঠিকঠাক ফ্যাক্ট ডিসক্লোজ করা এবং ইউজুয়ালি যদি আমরা নিজের হার্টের কাছে সঠিক হই, ফ্যাক্ট যদি ঠিকঠাক ডিসক্লোজ করি, তাহলে সে ভালো আউটকাম হোক কি খারাপ আউটকাম হোক, মানুষকে কিন্তু মানুষের মেনে নিতে অনেক সুবিধে হয়। একটা এক্সপেরিয়েন্স আপনার কাছে জানতে চাইবো, যেই অপারেশন বা যেই
চিকিৎসাটা করে আপনি গর্ববোধ করেছিলেন, এরকম কিছু যদি আপনি শেয়ার করেন? আম আছে এরকম অনেক এক্সাম্পলস। হুম। তবে হ্যাঁ, আমি একটি বলতে পারি, একটি বাচ্চা আ গত বছর সে হয়েছিল খুব ছোট। সে হয়েছিল আ সময়ের তুলনায় প্রায় ২ মাস আগে, ৩৪ সপ্তাহে। এবং সে একটা বড় মেজর হার্টের সমস্যা নিয়ে আ তার জন্ম হয়েছিল। আ তাকে আমরা পিডিএ বলি। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, সেই একটি সমস্যা নিয়ে সে এসেছিল। কিন্তু যখন ইনিশিয়ালি সে আমাদের কাছে ভর্তি হয়, সে অপারেশনের মতো জায়গায়ও ছিল না। এবং আ আমরা যদি হার্টের তখন সেই স্ট্রাকচারটা পিডিএ, যে আমি আ জিনিসটার কথা বলছি, সেটা যদি আমরা অপারেশন করে দিতাম, তাহলে সেই বাচ্চার হয়তো সমূহ ক্ষতি হতে পারত। আমরা তাকে ভেন্টিলেটরে রাখি বেশ কিছুদিন। কিন্তু ভেন্টিলেটর থেকে তাকে কিছুতেই বার করা যাচ্ছিল না। এবারে বাবা-মার মধ্যেও উৎকণ্ঠা। বাবা-মার কাছে কিন্তু এই জিনিসগুলো সবসময় কমিউনিকেট করা হচ্ছে যে, আপনার বাচ্চাটি এই কন্ডিশনে আছে। বাবা-মা খুবই রিজনেবল ছিলেন এবং আ তাদের কাছে প্রতিনিয়ত যেমন উৎকণ্ঠার, তারা এটাও বুঝতে পারছিলেন যে তার শিশুটি খুবই প্রিকেরিয়াস পজিশনে আছে। এবং আমরাও ডাক্তারি টিম হিসেবে খুব ডিলেমায় ছিলাম যে আমরা এরকমভাবেই মেডিকেল ম্যানেজমেন্ট করব, নাকি আমরা উইল জাস্ট বাইট দ্য বুলেট আর আমরা সার্জারির দিকে এগিয়ে যাব। তারপরে যখন আমরা দেখছি আমরা কোন দিকে এগোতে পারছি না, তখন আমরা সবাই মিলে বাবা-মাকে নিয়ে একসাথে সিদ্ধান্ত নিলাম যে আমরা কিছু করার নেই, আমরা সার্জারি করব। করা হয়। কাটিং দ্য লং স্টোরি শর্ট, সে সার্জারি পরে আরো অসুস্থ হয়ে যায়। এবং অসুস্থ হয়ে তার ভেন্টিলেশনের মাত্রা আরো বেশি বেড়ে যায়। বাচ্চাটিকে আমরা বলি প্রোন ভেন্টিলেশন, মানে উল্টো করে রাখা, হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেশন। নানা রকম অনেক কিছু চলে প্রায় মানুষের টানাটানি। আল্টিমেটলি সব মিলিয়ে প্রায় ১.৫ মাসের বেশি পরে বাচ্চাটি আইসিইউ থেকে বাড়ি যায়। এখনো সেই বাচ্চাটি আমার কাছে ফলো আপ করে। এই সপ্তাহেই তার ভ্যাকসিনেশন ছিল। ১.৫ বছরের কাছাকাছি বয়স। হ্যাঁ? একদম হাসছে, খেলছে, সুন্দর ফুটফুটে একটি বাচ্চা। তো এরকম এক্সাম্পলস আছে, কিন্তু এইটা একটি এক্সাম্পল যেটা আমার আ সত্যিই খুব খুশি আ আমাকে দিয়েছিল। এবং তার থেকেও বেশি খুশি বাবা-মার মুখে হাসি ফুটিয়ে। অসাধারণ। আরেকটা ছোট কোয়েশ্চেন, আপনার বেশি সময় নেব না। সেটা হচ্ছে যে এখন কলকাতা বা আ ও মানে এইদিকে যদি আপনি দেখেন পূর্ব মানে কলকাতা বা নর্থ ইস্ট আপনি যদি দেখেন, তাদের সবারই একটা টেনডেন্সি হচ্ছে যে কারো কোনো প্রবলেম হলে, শরীর খারাপ হলে চিকিৎসা সাউথে বেশি ভালো হয়। সেটা আপনি কতটা আ মানে সমর্থন করেন? কি বলবেন এই বিষয়ে? আম দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এটা তো একটা কথা আছে। সুতরাং আপনার বিশ্বাস যেখানে, আপনি সেখানে যাবেনই। আমি কিছু আটকাতে পারব না। তবে কলকাতাতে বা আমাদের পূর্ব ভারতে এখন যে লেভেলে চিকিৎসা আ বিজ্ঞান চলে গেছে, এবং আমার বাইরে কানাডা এবং ইউকেতেও অনেক বছর কাজ করার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি। সুতরাং আমরা তো ওই ওয়ার্ল্ডটা দেখেছি। সুতরাং আমরা পিছিয়ে নেই। হ্যাভিং সেড দ্যাট, কিছু সমস্যা আছে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে কোনো ক্ষেত্রে একই ছাদের নিচে সমস্ত ডিসিপ্লিনসকে একসাথে পাওয়া। ধরুন আমি একজন এক্সপার্ট, কিন্তু আমি সবকিছুতে এক্সপার্ট নই। আমার আরেকজনের হেল্প হয়তো দরকার। কিন্তু সেই হেল্পটা হয়তো সেই হসপিটালে নেই। হ্যাঁ? তো সেই জিনিসটা করার জন্যে আবার হয়তো আমাকে সেই রুগীকে রেফার করতে হবে আরেক জায়গায়। হ্যাঁ? তো এই জিনিসটা সাউথ ইন্ডিয়ায় গেলে, বা সাউথ ইন্ডিয়া আমি বলব না, সাউথ ইন্ডিয়া বলাটা হয়তো বেশি। চেন্নাই বা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ। হ্যাঁ, বা ইন্ডিয়াতে এরকম এখন অনেক হসপিটাল আছে বা অনেক সেন্টার আছে যেখানে একই ছাদের নিচে গিয়ে গেলে আপনি আ সমস্ত কিছু সলিউশন পাবেন। আমাদের সেই দিক থেকে এখনো উন্নতির অনেক স্কোপ আছে আমাদের এই শহরে। দেখা যাক, আমি তো আচ্ছা, আশাবাদী। আমি একটা আ বা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট কথা বলি, মানে আপনি জানি না আপনি এগ্রি করবেন কিনা। কলকাতায় আমি আমার ফ্রেন্ড, রিলেটিভ, কলিগস যদি আপনি বলেন, সবার মধ্যে একটাই জিনিস দেখেছি, মানে যখনই তাদের প্রবলেম হয়, চিকিৎসা নিয়ে প্রবলেম হয়, মেক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে রং ট্রিটমেন্ট। কলকাতায় এর প্রবণতাটা অনেকটা বেশি। যতদূর আমি দেখেছি বা বুঝতে পেরেছি। আপনি কি বলবেন? আম দেখুন, একজন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এক্সপেনসিভ ট্রিটমেন্ট। মানে এখানে যেই ট্রিটমেন্টটার খরচ ৳১০,০০,০০০, সেটা সাউথে গেলে সেই খরচাটা হচ্ছে ৳৭,০০,০০০ বা ৳৪,০০,০০০ বা এইরকম কিছু। আমি মানে আমি একটা জাস্ট রেশিও বলতে চাইছি যে যেটার দাম এখানে ৳১০,০০,০০০ সেটা মানে ৳৭,০০,০০০ ধরুন। মানে ৳৩,০০,০০০ যদি আপনি ধরে নেন, সেটাও কমান। জাস্ট আমি কালকের কথাই বলছিলাম। আমি আমার
কালিগের সাথে কথা বলছিলাম, ওর এখানে একটা প্লাস্টিক সার্জারি হয়েছিল। ওর এইখানে বলেছিল 10 লাখ টাকা লাগবে, ও চেন্নাইতে গিয়ে করলো 7 লাখ টাকায় হয়েছে। আমি জাস্ট এইটাই এক্সাম্পল দিলাম। আর রং ট্রিটমেন্ট, দেখুন, রং ট্রিটমেন্ট বলাটা তো খুব সহজ। হ্যাঁ, রং ট্রিটমেন্ট কোনো একজন চিকিৎসক, আম, একজন সে পণ্ডিত মানুষ, আমি বলবো একজন চিকিৎসককে বহু বছর ধরে পড়াশোনা করে তবে এক জায়গায় আসতে হয়। উনি তো গুগল পড়ে আসেননি, পণ্ডিত মানুষ। সুতরাং ইউজুয়ালি রং ট্রিটমেন্ট ওই রকম ইন্টেনশন নিয়ে কেউ ট্রিটমেন্ট করে না। এখন তাই বলে সবাই আমরা মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে। কিন্তু আমি বলবো কিছুটা মিডিয়া প্রোপাগান্ডারে ডেফিনেটলি এর মধ্যে আছে, যে এই রং ট্রিটমেন্ট, এই টার্মটা যেটা এসছে, যে রং ট্রিটমেন্ট বলে দেওয়াটা, আজকে মানুষের জীবন আমরা বাঁচাতে চাই, তাই জন্যই আমরা চিকিৎসা করছি। কিন্তু মানুষের জীবন বাঁচাতে চাই, আমাদের সবসময় সঠিক এফর্ট দেওয়ার ফলেও সবসময় হয়তো ঠিকঠাক আউটকাম না হতে পারে। তার মানে কি রং ট্রিটমেন্ট? এটা কিন্তু নয়। এটা মানুষ হিসেবে, মানে যারা আর কি ফ্যামিলি মেম্বার্স হিসেবে আমাদেরও বোঝার জায়গা আছে যে এটা কিন্তু রং ট্রিটমেন্ট সবসময় হচ্ছে না। আরেকটি অ্যাভয়েড করার জায়গা, সেটা আমি যেরকম বললাম, যে যদি আমি রেগুলার বেসিসে বাড়ির লোকের সাথে ঠিকঠাক কমিউনিকেট করি, তাহলে অনেক সময় এই সমস্ত মিসকমিউনিকেশনের জায়গাগুলো কমে আসে। আমরা অনেক সময় দেখি যে রং ট্রিটমেন্ট, ডাক্তারবাবু ভুল চিকিৎসা করেছেন, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু অনেকটা কমিউনিকেশনের অভাবে। হয়তো রুগী এবং পেশেন্ট ফ্যামিলির মধ্যে সেই এই রোগী এবং ডাক্তারের মধ্যে, বা রোগীর ফ্যামিলি এবং ডাক্তারের মধ্যে সেই সম্পর্কটাই গড়ে ওঠেনি, এবং তারপরে ডাক্তারের প্রতি একটি অনাস্থা, এবং সেইখান থেকে ডাক্তারবাবু যতই ভালো ট্রিটমেন্ট করুক, আমি যে বললাম ওই জিনিসগুলো কমিউনিকেট হয়নি, তো পেশেন্টের হয়তো কোনো না কোনো খারাপ আউটকাম হলো, রং ট্রিটমেন্ট হয়েছে। আমি আরেকটা জিনিস বলতে পারি কমিউনিকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমার যতদূর মনে হয় সেটা হচ্ছে যে একটা ডাক্তারের উপর অসংখ্য পেশেন্টসের চাপ, সেটাও আর একটা কারণে ডেফিনেট কারণ একটা। এইখানে ডক্টর আস্তে আস্তে কমে যাচ্ছে। হুম। যারাই ডক্টরি পাস করছে তারাই চলে যাচ্ছে বাইরে। তো সেইখানে ডক্টররাও পেশেন্টের সাথে কমিউনিকেশনটা রাখতেও পারছে না খুব বেশি করে, খুব ভালো করে। ডেফিনেটলি আমি বললাম মাল্টিফ্যাক্টোরিয়াল। এক হচ্ছে কমিউনিকেশন, দুই হচ্ছে মিডিয়া প্রোপাগান্ডা, এর মধ্যে ডেফিনেটলি আছে। মিডিয়াতে ভুল চিকিৎসায় মৃত্যু, এই যে এই টার্মগুলো মিডিয়া এখানে বলে দিচ্ছে ভুল চিকিৎসা। মিডিয়া বলার কি, মিডিয়া কি করে জানছে ভুল চিকিৎসায় মৃত্যু? তার সেখানে গিয়ে কোর্টে প্রমাণ হয়নি কিছু, কোথাও গিয়ে মেডিকেল কমিশনে প্রমাণ হয়নি, কিন্তু মিডিয়াতে তার পরের দিন বেরিয়ে গেছে ভুল চিকিৎসায় মৃত্যু। সেটা মিডিয়া মানে প্রিন্ট মিডিয়া হোক, সেটা ডিজিটাল মিডিয়া হোক, সেখানে বেরিয়ে গেছে। সেইখান থেকে মানুষের মধ্যে এই টার্মগুলোই ঢুকে গেছে যে ভুল চিকিৎসা। খরচের কথাটা যেটা বলি, যে খরচের ডিপেন্ড করে এখন কোন হসপিটালে আপনি গেছেন। আপনি আজকে এখানে একটি কর্পোরেট হসপিটালের সাথে ওই রেটটা কম্পেয়ার করছেন উইথ অ্যানাদার হসপিটাল ইন সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া যে হসপিটালের সাথে আপনি কম্পেয়ার করছেন, সেটা কি কর্পোরেট, নাকি সেটা আধা সরকারি, নাকি সেটা বেসরকারি, সেটা বলা মুশকিল। কিন্তু হ্যাঁ, রেটের তফাৎ থাকতে পারে। এখন আমি সবসময় এই অ্যাডাল্ট প্রসিডিওর যেগুলো, সেই অ্যাডাল্ট প্রসিডিওরের রেটের ব্যাপারে কমেন্ট করার জন্য আইডিয়াল লোক নই। তবে হ্যাঁ, মানে কিছু কিছু হয়তো রেটের তফাৎ আছে, তবে আমি আই এম নট দি আইডিয়াল পারসন কমেন্ট অন দিস, টু বি ভেরি অনেস্ট। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আজকে বাচ্চাদের স্পেশাল ছিল, প্রচুর জিনিস আই থিঙ্ক প্যারেন্টসরা বুঝতে পারবে, প্যারেন্টসরা জানতে পারবে, একটু প্যানিক কম হবে। অসাধারণ লাগলো আপনার সাথে কথা বলে, আপনার প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর এক্সপোজার। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট এপিসোড এভার। আমি বাচ্চাদের নিয়ে একটুখানি বেশি মানে চিন্তিত থাকি, আমার বাড়িতে বাচ্চা আছে। কত বয়স তার? আমার ভাগ্নি বেশি আচ্ছা, ও 4 বছর বয়স। তো ওটা আমি ভাবতে থাকি সারাক্ষণ। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন আর সব বাচ্চাদেরকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ভেরি অসংখ্য মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।